আচ্ছা, এবার তো আমরা ফার্স্টে বুঝলাম যে হ্যাঁ চার্জ বলে কিছু একটা হয়। এবার এই চ্যাপ্টারে আমরা বেসিক্যালি কি পড়ছি, ইলেকট্রোস্ট্যাটিক্স। আমরা প্রোটন নিয়ে পড়ছি না, তো আমরা নির্দ্বিধায় প্রোটনটাকে মুছে ফেলবো, এটা আমাদের পড়তে হবে না এখানে। আমাদের মেইনলি পড়তে হবে ইলেকট্রন নিয়ে, যে ইলেকট্রন তার এই চার্জ, সে এবার কি কি করে এই চার্জটা দিয়ে। আচ্ছা, আচ্ছা, এতটাই আছে চার্জ। এরপর আমি আসছি ফোর্স বা বল। ইলেকট্রিক ফোর্স বা বৈদ্যুতিক বল। এবার ইলেকট্রিক ফোর্সটা কি হয়, আমি একটা খুব ইজি এক্সাম্পল, আমি আবার ওই ম্যাগনেটের সাথেই তুলনা করছি, ঠিক আছে? আমি যদি আহ, আমি যদি একটা ম্যাগনেট রাখি, তার পাশে যদি আমি একটা লোহাকে আনি, ঠিক আছে, কি হবে? ইদার লোহাটা ম্যাগনেটের দিকে যাবে বা দূরে চলে যাবে। এবার এটা কখন হবে? এটা এমনি এমনি ধরো আমি বসে আছি, আমার সামনে একটা পেন রাখা আছে, পেনটা তো নিজে নিজে আমার দিকে চলে আসবে না বা আমার থেকে দূরেও চলে যাবে না। এটা তখনই হবে যদি আমি পেনটাকে নিজের দিকে টানি। আমি যদি পেনটাকে নিজের দিকে টানি তাহলে পেনটা আমার দিকে আসবে। আমি যদি পেনটাকে দূরে সরিয়ে দিই, ধাক্কা দিই, ছুঁড়ে ফেলে দিই, তাহলে পেনটা দূরে চলে যাবে। তার মানে কি, আমরা যখন ক্লাস 7-এ ফোর্স পড়েছিলাম একবার, ফোর্সের একটাই ডেফিনেশন ছিল, কিছু টানা বা ধাক্কা দেওয়া। পুশ অর পুল, ইট মিনস ফোর্স, এটা মানেই ফোর্স। আহ তো আমরাও এখানে সেটাই করছি। আমি যদি টানছি তার মানে আমি ফোর্স দিচ্ছি, তার জন্যই পেনটা কাছে আসছে। বা দূরে সরিয়ে দিচ্ছি, পেনটা দূরে চলে যাচ্ছে, আমি ফোর্স দিচ্ছি, আমি বল দিচ্ছি। সিমিলারলি, আমি যদি কোনো একটা ম্যাগনেট রাখি আর তার পাশে একটা লোহাকে আনি, যদি লোহাটা ম্যাগনেটের দিকে যায়, এখানে ধরো একটা ম্যাগনেট আছে আর এখানে একটা লোহা আছে, এটা এই দিকে যাচ্ছে, তার মানে কি, এখানে একটা ফোর্স কাজ করছে, ম্যাগনেটটা লোহাটাকে টানছে। যদি লোহাটা দূরে যায়, যদি লোহাটা এইদিকে চলে যায়, তাহলে ম্যাগনেটটা একে পুশ করছে, अगेन ফোর্স দিচ্ছে, বল দিচ্ছে, যার ফলে ম্যাগনেটটা দূরে চলে যাচ্ছে। এমনি এমনি তো কেউ কাছে বা দূরে চলে যাবে না। সেই সেম ভাবে ইলেকট্রন বা কোনো চার্জেরও এই সেম ফোর্সটা হয়, যেটাকে ইলেকট্রিক ফোর্স বলে বা বৈদ্যুতিক বল বলে। এই বৈদ্যুতিক বল, আচ্ছা अगेन একটা একটা কথা, আমি যদি বসে থাকি আর আমার সামনে যদি একটা ম্যাগনেট রাখা থাকে, ম্যাগনেটটা তো আমাকে টানবে না। আবার আহ আচ্ছা, আমার ড্রয়িং এ কেউ হেসো না। এটা ধরো আমি, এটা ধরো একটা ম্যাগনেট, আমি যদি এরকম রাখি, ম্যাগনেট আমাকে কখনোই টানতে পারবে না। আবার ম্যাগনেট আমাকে দূরেও সরিয়ে দিতে পারবে না। কেন? তার কারণ হচ্ছে, ম্যাগনেট তাদেরকেই টানতে পারে যাদের ম্যাগনেটিক প্রপার্টি থাকে, যারা ওই ম্যাগনেটের ফোর্সটাকে ফিল করবে। আমি ম্যাগনেটের ফোর্সকে ফিল করব না, কারণ আমার মধ্যে কোনো ম্যাগনেটিক প্রপার্টি নেই। আমি যদি একটা আহ, কাঠ রেখে দিই, সামনে একটা ম্যাগনেট রাখি, সে তো আর ম্যাগনেটকে টানবে না, বা মানে ম্যাগনেট তো আর কাঠকে টানবে না বা দূরেও সরাবে না। তার জন্যই ম্যাগনেট তাদেরই টানে যাদের কোনো ম্যাগনেটিক প্রপার্টি থাকে, যারা সেই ফোর্সটা ফিল করতে পারে। স্বাভাবিকভাবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা ইলেকট্রিক ফোর্স বা বৈদ্যুতিক বল, এটাও শুধু চার্জদের মধ্যেই অ্যাক্ট করে বা চার্জদের মধ্যেই থাকে। মানে যদি কোনো এখানে যেমন একটা ম্যাগনেট রাখা যায়, আমি ম্যাগনেটটাকে এবার মুছে একটা চার্জ বসিয়ে দিচ্ছি। ধরো চার্জটার ভ্যালু হচ্ছে কিউ, আর তার পোলারিটি ধরো প্লাস। ধরো তার পোলারিটি হচ্ছে প্লাস, আর তার চার্জের ভ্যালু যেটা আমি যেটা 1.6 বলেছিলাম, সেটা একটা ইলেকট্রনের যেমন ভ্যালু চার্জের, সেরকমই আমি এই চার্জটার ভ্যালু একটা ভেরিয়েবল বলছি, ধরো যেটা কিউ। এবার এই 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 চার্জটাও এও সেম ভাবে ফোর্স দেবে। ফোর্স কোথায় দেবে? তার আশেপাশে দেবে, স্বাভাবিক একটা ম্যাগনেট যেরকম দেয়। কিন্তু এই ফোর্সটা শুধু একটা আরেকটা চার্জই ফিল করতে পারবে। এই ফোর্সটা কোনো অন্য চার্জ ছাড়া কোনো ম্যাগনেটও ফিল করতে পারবে না, কোনো কাঠও ফিল করতে পারবে না, আমিও ফিল করতে পারবো না। এই চার্জটা কোনো আরেকটা চার্জ ফিল করতে পারবে। সেটা ধরো প্লাস হতে পারে, সেটা ধরো নেগেটিভ হতে পারে, আমি এখানে প্লাস লিখছি শুধু এক্সাম্পলের জন্য। আচ্ছা, যেই দুটো চার্জের মধ্যে যে বলটা কাজ করে, যেই ফোর্সটা এক্সিস্ট করে, তাকেই বলে ইলেকট্রিক ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক কেন? কারণ এটা দুইজন কিন্তু একই জায়গায় পড়ে আছে, এটা কিন্তু মুভ করছে না এখনো অবধি। আচ্ছা, এবারে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের একটা
এক্সপ্রেশন হয়, একটা ল হয়, যেটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট আর অঙ্কের জন্য খুব ইম্পর্টেন্ট, যেটাকে বলে কুলম্বস ল। কুলম্বস ল, কুলম্বস ল কি বলে? কুলম্বস ল বলে হচ্ছে, আহ আমি এখানে আগে একটা ছবি এঁকে নিই। ধরো এটা একটা চার্জ যার ভ্যালু হচ্ছে Q1, আমি কোনো ম্যাগনিটিউড লিখিনি, ঠিক আছে, মানে সরি, আমি কোনো পোলারিটি লিখিনি, আমি কোনো প্লাস মাইনাস বলছি না, আমি শুধু চার্জটার ভ্যালু লিখছি, আমি ম্যাগনিটিউড নিয়ে কাজ করছি। আরেকটা ধরো চার্জ আছে যেটার ভ্যালু Q2, এই দুজনের মধ্যে দুটোই চার্জ, অবশ্যই ফোর্স কাজ করবে। এদের মধ্যে ডিস্টেন্স ধরো আর, আর কথার কথা বলছি, দুজনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আর, একজনের ভ্যালু Q1 আর একজনের ভ্যালু Q2। তাহলে এদের মধ্যে যে ফোর্সটা কাজ করবে, ধরো ফোর্স, এটা যেটা কাজ করবে, এটা এই দুটো চার্জের ম্যাগনিটিউডের প্রোডাক্ট। পোলারিটি কিন্তু আমি বলিনি, শুধু ম্যাগনিটিউড। আচ্ছা, আমি তোমাদের বোঝার জন্য না দুটোকেই, একটাকে প্লাস করে দিচ্ছি আর একটাকে মাইনাস করে দিচ্ছি, ঠিক আছে। আমি কিন্তু এখানে দুটো চার্জ নিয়েছি, একটা প্লাস আর একটা মাইনাস, আমি কিন্তু এখানে কোনো পোলারিটি লিখিনি। তো আবার করে বলছি, এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা বৈদ্যুতিক বল ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়, মানে যদি দুটো চার্জের ম্যাগনিটিউড, দুটো চার্জের ভ্যালু বাড়ে, প্রোডাক্টটা যদি যদি তাদের মাল্টিপ্লাই করলে যেটা আসবে সেটা যদি বাড়ে, তাহলে ফোর্স বাড়বে। যদি দুটো চার্জের প্রোডাক্ট কমে, তাহলে তাদের মধ্যে ফোর্সটাও কমবে। ফার্স্ট ল। সেকেন্ড ল, ফোর্স ইনভার্সলি প্রপোর্শনাল, ডিস্টেন্স স্কোয়ার, তাদের মধ্যে যা ডিস্টেন্স আছে সেটার স্কোয়ার হয়। তাদের মধ্যে ডিস্টেন্সের স্কোয়ার মানে এই, তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আর, তাহলে এই আর এর স্কোয়ার যদি বাড়ে, ও সরি, আমি এটা ইনভার্সলি প্রপোর্শনাল বললাম, লিখতে ভুলে গেছি। তো তাদের মধ্যে যদি আর এর স্কোয়ার যদি বাড়ে তাহলে ফোর্স কমবে, যদি আর এর স্কোয়ারটা বেড়ে যায় তাহলে ফোর্স, সরি, যদি আর এর স্কোয়ার বেড়ে যায় তাহলে ফোর্স কমবে, যদি আর এর স্কোয়ার কমে যায় তাহলে ফোর্স বাড়বে। এই পুরো জিনিসটাকে আমরা সাম আপ করি এইভাবে, ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার। বোঝা যাচ্ছে? এটা, এই দুটো লকে মিলিয়ে দিলে এটা হবে, এটাই কিন্তু কুলম্বস ল। এইটাকেই কুলম্বস ল বলে, আর এটা পরীক্ষার স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট। আমি এটা মুছে ফেলছি। আচ্ছা, এবার আমরা তো এইভাবে তো কোনো ফোর্স ক্যালকুলেট করতে পারবো না যেখানে প্রপোর্শনালিটি সাইন আছে। তার জন্য আমাদের কোনো ফোর্স বা কিছু ক্যালকুলেট করার জন্য আমাদের ইকুয়াল সাইন দরকার, আমাদের ইকুয়াল সাইন দরকার। আচ্ছা, তাহলে আমি এইখানে যদি ইকুয়াল সাইন আনতে যাই, তাহলে আমরা জানি যে আমাদের একটা কনস্ট্যান্ট আনতে হয়। আমরা এমনি এমনি প্রপোর্শনালিটি সরিয়ে দিতে পারি না, একটা কনস্ট্যান্ট আনতে হয়, Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা হচ্ছে ফোর্সের এক্সপ্রেশন। এই কে কি, কে এর মধ্যে কি কি থাকে না থাকে সেটা লিখছি। এক্সপেরিমেন্টালি প্রুফ করা হয়েছে কে ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন। অনেক বইয়ে এপসাইলন নট লেখা থাকবে, মানে এই যে এই জিনিসটা লেখা থাকবে, সেটাও ভুল না, কারণ সেটাতে আমরা আসবো, একটু পরে আসবো, যেহেতু এখনো সেটাতে আমরা আসিনি তাই আমি শুধু এপসাইলন লিখলাম। এটা হচ্ছে ফোর্সের পুরো এক্সপ্রেশন, সবাই এটা একটু লিখে নাও। আর এটা কিন্তু একদম মুখস্থ রাখতে হবে যে F ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার। হয়ে গেল, এটা হচ্ছে ফোর্সের ম্যাগনিটিউড। তাহলে আমার কথা হচ্ছে, একটা চার্জ এখানে ছিল মাইনাস, তার কি কোনো মূল্যই নেই নাকি? এখানে একটা তো, আমি এটা মুছে লিখছি, এখানে ঘিজিমিজি হয়ে গেছে, এটা তো -Q2 ছিল, কিন্তু এই পুরো এক্সপ্রেশনে কোথাও তো মাইনাস নেই, কেন নেই? আচ্ছা, আমরা জানি ফোর্স ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, ফোর্স একটা ভেক্টর, মানে ফোর্সের শুধু ম্যাগনিটিউড হয় না, ফোর্সের ডিরেকশনও হয়। স্কেলার ভেক্টর আমরা সবাই ক্লাস 11-এ পড়েছি। সো আমরা জানি যে ফোর্সের শুধু ম্যাগনিটিউড হয় না, ফোর্সের ডিরেকশনও হয়।
সেই ডিরেকশনের জন্য সেই ডিরেকশনটাই অ্যাকচুয়ালি এবার কাজ করে। আমি এটা একটু পুরোটা একসাথে লিখে দিচ্ছি। F equals by 4 pi epsilon into q1 q2 by r square। এই এটা তো গেল ফোর্সের ম্যাগনিটিউড। এবার তো ফোর্সের ডিরেকশন লাগবে। ফোর্সের ডিরেকশনটা এটা আমরা যদি ম্যাগনেটের সাথে তুলনা করি তাও হবে। আমরা জানি যে যদি সেম পোল হয়, মানে যদি সেম পোল হয় বলতে ধরো দুটো ম্যাগনেট, দুটোই আমি এরকম, এটা একটা ম্যাগনেট, এটা একটা ম্যাগনেট, এইদিকে নর্থ পোল, এইদিকে নর্থ পোল, এইদিকে সাউথ সাউথ, সেম পোল আমরা যদি ফেস করি, ফেস করাই যদি আমরা, এটাও নর্থ এটাও নর্থ, তাহলে এরা দূরে সরে যায়, এরা কাছে আসে না। কিন্তু আমরা দুটো নর্থ পোলকে কখনো লাগিয়ে রাখতে পারি না, এরা দূরে সরে যায়, কারণ এদের মধ্যে রিপালসিভ ফোর্স কাজ করে, এরা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে না। ফোর্স দু ধরনের হয় ম্যাগনেট বা ইলেকট্রিসিটির জন্য, ওয়ান ইজ অ্যাট্রাকটিভ ফোর্স, যেই ফোর্সটা দুটোকে কাছে আনে, আর একটা হচ্ছে রিপালসিভ ফোর্স, যেটা দুটোকে দূরে সরিয়ে নিয়ে যায়। যদি সেম পোল ম্যাগনেটের মধ্যে হয়, আমরা জানি এখানে রিপালসিভ ফোর্স কাজ করে। যদি অপোজিট পোল কাজ করে, যদি এখানে নর্থ থাকে সাউথ থাকে, আর এখানে ধরো সাউথ আর নর্থ থাকে, তাহলে আমরা জানি যে এরা কাছাকাছি চলে আসে, এখানে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে, এখানে রিপালসিভ ফোর্স কাজ করে। তার মানে কি, যদি সেম পোল হয়, সেম মেরু হয়, সেম একই একই মেরু হয়, তাহলে ওদের মধ্যে রিপালসিভ ফোর্স কাজ করে। যদি অপোজিট মেরু হয় তাহলে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে। এইখানে নিজেরাই আনসার করার চেষ্টা করো, মিউট করা আছে, নিজেরাই আনসার করার চেষ্টা করো। এখানে দুটো অপোজিট পোলের চার্জ আছে, তাহলে তাহলে ফোর্সটা কি অ্যাট্রাকটিভ হবে নাকি রিপালসিভ হবে? নিজেরাই একবার ভেবে নাও, আমি আনসার করছি। এদের মধ্যে যেহেতু একটা প্লাস আর একটা মাইনাস, অপোজিট পোল, তাহলে এদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে, এদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। তার মানে আমি যদি এরকম করতাম, এবার তো আমাকে ফোর্সের একটা ভ্যালু দিতে হবে, মানে ডিরেকশন দিতে হবে। যদি এটা Q1 ছিল আর এটা ছিল প্লাস, সরি এটা ছিল -Q2, -Q2। আচ্ছা, আমি যদি বলতে চাই Q1 কতটা ফোর্স দিচ্ছে আর Q1 কোন দিকে ফোর্স দিচ্ছে, Q1 এতটা ফোর্স দিচ্ছে, আনডাউটেডলি এটাই ফোর্সের ফর্মুলা। Q1 এর ডিরেকশন কি, মানে Q1 এর ফোর্সের ডিরেকশন কি, এটা এই দিকে, স্বাভাবিকভাবে, কারণ অ্যাট্রাকটিভ ফোর্স প্লাস চার্জ মাইনাস চার্জের দিকে যাবে। আচ্ছা, সিমিলারলি আমি যদি বলি Q2 ফোর্সের ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড বা ডিরেকশন কত, ম্যাগনিটিউড কিন্তু সেম এটাই, কারণ ফোর্সের ইউনিট তো এটাই, আর এর ডিরেকশন হচ্ছে এই দিকে। তার মানে কি, তার মানে হচ্ছে ফোর্স দুটো চার্জের মধ্যে কাজ করে, আনডাউটেডলি দুটো চার্জের মধ্যে কাজ করে। এবার সেই দুটো, আমাকে যদি ফোর্সের ম্যাগনিটিউড বের করতে হয়, আমাকে শুধু সেই দুটো চার্জের ভ্যালু জানতে হবে আর ডিস্টেন্স জানতে হবে, তাহলেই আমি ম্যাগনিটিউড পেয়ে যাব। এবং তাদের ডিরেকশনের জন্য আমাকে ইন্ডিভিজুয়ালি চার্জের ওপর যেতে হবে। আমি Q1 চার্জের ওপর বসে Q2 চার্জের ডিরেকশন কি আমি বুঝতে পারবো না। আমি যদি বের করতে চাই যে ফোর্স অন Q1 কতটা ফোর্স দিচ্ছে সেটা কত, তাহলে আমাকে আগে Q1 এ বসে যেতে হবে, আমাকে এই ভ্যালুটা বের করতে হবে, তারপর আমাকে ডিরেকশন দেখতে হবে যে ডিরেকশন কি অ্যাট্রাকটিভ ফোর্স না রিপালসিভ। সেম ভাবে পরেরটার জন্য। এই হচ্ছে পুরোটা ইলেকট্রিক ফোর্স, একটাই ফর্মুলা। এবার ইলেকট্রিক ফোর্সের নিউমেরিক্যাল একটু অঙ্ক একটু অন্য রকমেরও আসে। আমি তো এটা যেরকম এক্সাম্পল দিয়েছিলাম যে শুধুমাত্র দুটো ফোর্স নিয়ে, সরি দুটো চার্জ নিয়ে, অঙ্ক আসে মোর দ্যান ওয়ান চার্জ, মোর দ্যান টু চার্জেস নিয়ে, দুটোর বেশি চার্জও হতে পারে। তখন কি হবে, তখন ভেক্টর অ্যাডিশন হবে, সেগুলো আমরা করব, সেগুলো কোনো চিন্তা নেই, সেগুলো আমরা এক এক করে করব। আগে একটু আমরা জেনে নিই যে আরো কি কি হয়। এটা তো হচ্ছে প্রথম প্রপার্টি, প্রথম নেচার অফ চার্জ, যে দুটো চার্জের মধ্যে ফোর্স অ্যাক্ট করে। ঠিক আছে, এতটাতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা লিখে নিও, আমরা ক্লাসের শেষে ডিসকাস করব। আচ্ছা, এরপর যেটা আসছি, এরপরে যেটা আসছি দ্যাট ইজ ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, আমি একটা জিনিস ভুলে গেলাম বলতে,
force is equal to 1 by 4 pi epsilon into q1 q2 by r square। এটা ছিল শুধু ম্যাগনিটিউড। এপসাইলনটা কি, আমরা তো এইগুলো তো বুঝলাম, এইটুকুও জানি আমরা। পাই এর ভ্যালু ইজ 3.14, 4 এর ভ্যালু তো 4ই। এপসাইলনটা কি, এপসাইলনকে বলা হয় আচ্ছা, এবার এইখানে আমার একটা নিজের ডাউট আছে যে পারমিটিভিটিকে বাংলায় কি বলে। আই এম সো সরি ফর দ্যাট, আমি সেটা অনেক খোঁজার পরও পাইনি। তোমরা একটু বইতে দেখো, তোমরা এই পারমিটিভিটি টার্মটা অবশ্যই দেখতে পারবে, একদম ফার্স্টেই থাকবে, কারণ ফার্স্টেই ফোর্স থাকে বইয়ে। পারমিটিভিটি কি এটা আমি একটু পরে ডিসকাস করব, কিন্তু পারমিটিভিটি কিসের ওপর ডিপেন্ড করে সেটা এখন বলে দেবো। পারমিটিভিটি ডিপেন্ড করে যে চার্জ গুলো কোথায় আছে। চার্জ গুলো যদি হাওয়ার মধ্যে থাকে, মানে এয়ারের মধ্যে থাকে, তাহলে পারমিটিভিটি এয়ারের হয়। যদি চার্জ গুলো আমি জলের মধ্যে চুবিয়ে রাখি তাহলে পারমিটিভিটি জলের হয়। যদি আমি চার্জ গুলো কাঁচের ভেতর ঢুকিয়ে দিই তাহলে পারমিটিভিটি কাঁচের হয়। আর তাহলে আমি একভাবে কি বলতে পারি, এই পারমিটিভিটিটা কমপ্লিটলি মিডিয়ামের ওপর ডিপেন্ড করে, যে যেই মিডিয়ামে আমি চার্জ গুলোকে রেখেছি। ইয়েস, পারমিটিভিটি একটা মিডিয়ামের প্রপার্টি, যেই মিডিয়ামে আমি চার্জ গুলো রেখেছি সেই মিডিয়ামে এই পারমিটিভিটির ভ্যালুটা প্রোভাইড করে। ওকে, এক একটা মিডিয়ামের জন্য এক এক রকম হয়। আমরা মেইনলি এই চ্যাপ্টারে আমরা যত কিছু পড়বো, আমরা মেইনলি রাখি চার্জকে এয়ারের মধ্যে বা ভ্যাকিউমের মধ্যে। ভ্যাকিউমই বলা ভালো, কারণ সেটাই থাকে, ভ্যাকিউম মানে শূন্যতা, যে কোনো এয়ার নেই যেখানে, ফ্রি স্পেস। তার কারণেই আমরা এখানে এপসাইলন নট লিখি। এপসাইলন নট মানে কি, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। পারমিটিভিটি ডিটেল ডিসকাশন করব একটু পরে। তো পারমিটিভিটি আমরা এখনকার মতো আমাদের যেটা জানতে হবে, এটা একটা মিডিয়ামের প্রপার্টি, যে মিডিয়ামে চার্জ থাকে সেই মিডিয়ামের প্রপার্টি। ঠিক আছে, এরপর যেটাতে আসছে দ্যাট ইজ ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড মানে কি? ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে বৈদ্যুতিক ক্ষেত্র। পেয়ে যাবে, খুব সোজা জিনিস, অনেকটা ফোর্সের মতনই। যেটা হচ্ছে একটা একটা এরকম করি, ধরো এখন আর ম্যাগনেটের সাথে তুলনা করছি না, অনেক ম্যাগনেটের সাথে তুলনা হয়ে গেছে। ধরো প্লাস চার্জ, ঠিক আছে, একটা চার্জ আছে। এবার এই চার্জটা কতটা, কিছুটা জায়গা অবধি তো তার ফোর্স এক্সার্ট করবে। মানে ধরো এইখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, প্লাস প্লাস কিউ বলছি, প্লাস কিউ হলে রিপালসিভ ফোর্স, তাহলে একে দূরে সরিয়ে দেবে। ব্লু চার্জটা, নীল রঙের চার্জটা অরেঞ্জ কালারের চার্জকে দূরে সরিয়ে দেবে। যদি এখানে একটা মাইনাস চার্জ থাকে তাহলে একে কাছে টেনে নেবে, কিন্তু কতটা অবধি, মানে এইটাকে যদি আমি এত দূরে রাখি তাহলেও কি করবে। আমরা যখন কোনো ম্যাগনেট নিয়ে করি, আমরা জানি যে যদি একটা ম্যাগনেট আমরা রাখি, তার অনেকটা কাছে একটা লোহাকে বা আরেকটা ম্যাগনেটকে রাখলেই সেটা কাছে যায় বা দূরে সরে যায়। অনেকটা দূরে যদি আমি একটা লোহা বা ম্যাগনেটকে রাখি তাহলে কি সেই তাদের মধ্যে কোনো ফোর্স কাজ করে? করে না। তাহলে সবারই একটা রেঞ্জ হয়, তাই না? সবারই একটা রেঞ্জ হয় যে সে এতটা রেঞ্জ অব্দি ফোর্সটা এক্সার্ট করতে পারে। মানে ধরো আমি বললাম যে আমি একটু আগে যেটা বললাম, প্রত্যেকটা চার্জই নিজেদের আশেপাশে ফোর্স এক্সার্ট করে। এই নীল রঙের চার্জটাও ফোর্স এক্সার্ট করছে, কিন্তু তার একটা রেঞ্জ আছে। আমি একটা জাস্ট বোঝানোর জন্য আঁকছি। ধরো ধরো এটা হচ্ছে তার রেঞ্জ। এর মধ্যে যদি এর মধ্যে যদি কোনো চার্জ আসে, এর মধ্যে যদি কোনো চার্জ আসে, সে ইদার অ্যাট্রাক্ট করবে বা রিপালসিভ ফোর্স শো করবে, রিপেল করবে। কিন্তু এর বাইরে যদি যায়, এর বাইরে যদি চার্জ থাকে, তাহলে এদের মধ্যে কোনো ফোর্স কাজ করবে না। আচ্ছা, এটা কেন? এটার একটা কারণও আছে। আমরা একটু আগে পড়েছি যে ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিস্টেন্স স্কোয়ার। দুটো চার্জের মধ্যে ডিস্টেন্স যদি বেড়ে যায় তাদের মধ্যে ফোর্স কমে যায়। এটাই এখানে কাজ করছে। এই এই যে এতটা যেটা ডিস্টেন্স, এটার পর
এটার পর অবশ্যই ফোর্স কিছু তো থাকে, কিন্তু সেটা নেগলিজেবল হয়, সেটা সেটা কোনো কাজের ফোর্স আর হয় না, সেটাতে অ্যাট্রাকশন বা রিপালশন করা সম্ভব না। এই ডিস্টেন্সটা তার কাছে ম্যাক্সিমাম ডিস্টেন্স, এরপরে ফোর্স প্রায় জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসটাই দরকার হয় ইলেকট্রিক ফিল্ড বা বৈদ্যুতিক ক্ষেত্রের জন্য। বৈদ্যুতিক ক্ষেত্র কি হয়, যতটা জায়গাতে একটা কোনো চার্জ নিজের ফোর্সটা এক্সার্ট করতে পারে, নিজের ফোর্সটা দেখাতে পারে যে হ্যাঁ এতটাতে আমার ফোর্স কাজ করছে, সেটাই হয় তার ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, এটা বোঝার জন্য এইটুকু ডেফিনিশনটা একটু আলাদা। ডেফিনিশনটা কি, ডেফিনিশনটাতে আসি। ডেফিনিশন হচ্ছে একটা কোনো টেস্ট চার্জ। আচ্ছা, এবার নতুন কথা, টেস্ট চার্জ মানে আবার কি? টেস্ট চার্জ কথাটাও যেমন খুব সোজা, তার মানেটাও খুব সোজা। টেস্ট চার্জ মানে হচ্ছে একটা চার্জ যার পোলারিটি হচ্ছে প্লাস আর ম্যাগনিটিউড হচ্ছে 1 কুলম্ব। এটাকেই বলে একটা টেস্ট চার্জ যার পোলারিটি হচ্ছে প্লাস আর ম্যাগনিটিউড যে মানে ভ্যালু হচ্ছে 1 কুলম্ব। ঠিক আছে, আচ্ছা, টেস্ট টেস্ট চার্জ, এই টেস্ট চার্জ কথাটা মাথায় রাখারও তেমন খুব যে দরকার আছে আমার মনে হয় না। যাই হোক, ইলেকট্রিক ফিল্ড বা বৈদ্যুতিক ক্ষেত্রর যে ডেফিনেশন সেটা হচ্ছে একটা টেস্ট চার্জ যদি আমি কোনো, এই একটা একটা চার্জ আছে কিউ, এর চারিদিকে যদি আমি একটা টেস্ট চার্জ আনি, সাপোজ আমি এইখানে একটা টেস্ট চার্জটা আনলাম, তাহলে এই চার্জটা, এই টেস্ট চার্জ যতটা বল ফেস করবে, যতটা ফোর্স ফিল করবে, সেটাকেই বলে ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ড কি আগেন কিন্তু ফোর্সই, এটা কিন্তু সেই বৈদ্যুতিক বলই, কিন্তু এখানে কে একটা হচ্ছে এই চার্জ থাকবে আর একটা হচ্ছে একটা টেস্ট চার্জ থাকবে, সেটাই বৈদ্যুতিক ক্ষেত্রর ডেফিনিশন। এখানে তাহলে দুটো ডেফিনিশন কি আলাদা হয়ে যাচ্ছে, মানে যেটা আমরা বোঝার জন্য পড়লাম আর একটা যেটা হচ্ছে আমরা এখানে পড়ছি? না, দুটো আলাদা হচ্ছে না। দুটো কিভাবে সেম? দুটো এইভাবে সেম, আমি যদি এটাকে এইখানে রাখি, বাইরে রেখে দিই 1 কুলম্ব, তাহলে এই যে ফোর্সটা যেটা হবে না, এই ফোর্সটা প্রায় জিরোর সমান হবে, প্রায় জিরোর সমান হবে। তার জন্যই এই এই যতটা এরিয়াতে, যতটা স্পেসের মধ্যে একটা কোনো টেস্ট চার্জ কোনো আরো একটা চার্জের জন্য ফোর্স ফিল করবে, ততটাই এই চার্জের ইলেকট্রিক ফিল্ড বা বৈদ্যুতিক ক্ষেত্র। ঠিক আছে, তাহলে এবার অঙ্কের দিকে যাই। এবার একটু অঙ্কের দিকে যাচ্ছি। ইলেকট্রিক ফিল্ড বা বৈদ্যুতিক ক্ষেত্র ইকুয়াল, এটা তো একটা ফোর্স, একটা চার্জ হচ্ছে এটা আর একটা চার্জ হচ্ছে 1, তাহলে আমার ফোর্সের, আচ্ছা আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে এয়ার বা ভ্যাকিউম, তাই আমি এপসাইলন নট ইউজ করব। 1/4 পাই এপসাইলন নট ইন্টু, এটা ধরো Q1, Q1 ইন্টু Q2 কি ছিল 1 কুলম্ব বাই আর স্কোয়ার, যত ডিস্টেন্স হবে দুজনের মধ্যে, যতটা ডিস্টেন্স হবে দুজনের মধ্যে। তাহলে আমি যদি একটু সুন্দর করে লিখি, ই ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন। এটা খুব দরকার, যেরকম ফোর্সের হচ্ছে Q1 Q2/r², অঙ্কের জন্য দরকার, ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনও অঙ্কের জন্য খুব খুব দরকার। আচ্ছা, তাহলে ডিস্টেন্স যদি খুব বেড়ে যায়, যেখানে আমার ফোর্স কাজ করছে না, সেখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা জিরো চলে আসে। ঠিক আছে, তার মানে সেখানে ইলেকট্রিক ফিল্ড নেই, স্বাভাবিক। আচ্ছা, এই 1/4 পাই এপসাইলন নট এর ভ্যালুটা আমি না এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, আবার বলছি, এটা কিন্তু 1/4 পাই এপসাইলন নট এই পুরোটারই ভ্যালু। হ্যাঁ, এপসাইলন নট না হয় যদি অন্য কিছু হয়, ভ্যালু কিন্তু পাল্টে যাবে। সো সরি ফর দ্যাট। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে একবার?
হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে এই 1/4πε0 এর ভ্যালু, 9 × 10⁹ মুখস্থ রাখতে হবে, কোয়েশ্চেনের সময় দেয় না এই ভ্যালুটা। 9 × 10⁹। তাহলে এই পুরোটাকে যদি আমি একটু এইভাবে লিখতে পারি, কিন্তু একটা কথা মাথায় রেখে, এটা কিন্তু শুধুমাত্র ভ্যাকিউম বা ওই শূন্যতা যেটা বলে সেটা, সেই 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 মিডিয়ামে 9 × 10⁹। ঠিক আছে। আচ্ছা, এবার একটু ইউনিটের দিকে যাচ্ছি, এটা তোমরা লিখে নাও, আমি মুছছি না। এবার একটু ইউনিটের দিকে যাচ্ছি, আমি ফোর্স আর ফিল্ড দুটো পড়ালাম। ফোর্স 1/4πε0 ইন্টু Q1 Q2/r²। আচ্ছা, আমরা জানি যে ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন। এই ফোর্স দিয়ে কিন্তু, এই ইউনিট দিয়ে কিন্তু অঙ্ক আসে। আমরা জানি ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন। তাহলে আমি একটু এইভাবে লিখছি, নিউটন ইজ ইকুয়াল টু 1/4πε। আচ্ছা, 4π অব্দি তো কনস্ট্যান্ট, ওটার কোনো ইউনিট নেই। আমি একটু এপসাইলন নটটা এইভাবে লিখছি, ইনটু চার্জের ইউনিট আমরা জানি কুলম্ব, পরের চার্জের ইউনিটও কুলম্ব, আর এটা হচ্ছে ডিস্টেন্স। ডিস্টেন্সের ইউনিট কি, আমরা এখানে সবাই এসআই নিচ্ছি, তাহলে কেজি, সরি কি বলছি, কেজি, মিটার, মিটার, মিটার স্কোয়ার। ঠিক আছে। তাহলে এটার থেকে আমরা এপসাইলন বা পারমিটিভিটির ইউনিট বের করতে পারবো। পারবো। এপসাইলনের ইউনিট হচ্ছে কুলম্ব স্কোয়ার ইন্টু নিউটন ইনভার্স ইন্টু, একদম এটাকেই লিখেছি আমি খালি, আমি শুধু এটাকে এইদিকে নিয়ে গেছি আর নিউটনকে এই নিচে নিয়ে এসেছি, তাতেই এটা চলে এসছে। এরকম ভাবে দেখো, এগুলো তো মুখস্থ করতে হয় না, এগুলো নিজেকে করে নিতে হয়, পরীক্ষায় যখন দেবে এগুলো নিজেকে একটু করে নিতে হবে। কনসেপ্টটা খুব সিম্পল। আচ্ছা, এটার থেকে এপসাইলনের ইউনিট চলে আসে। এবার আমি তাহলে একটু ইলেকট্রিক ফিল্ডের ইউনিটটা দেখি। ইলেকট্রিক ফিল্ড আমরা জানি, ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে 1/4πε0 ইন্টু, যদি চার্জটা ফ্রি স্পেস বা ভ্যাকিউমে থাকে, Q1 Q2/r², সরি Q1 Q/r², বৈদ্যুতিক ক্ষেত্র। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা বৈদ্যুতিক ক্ষেত্র। এবার এটার ইউনিট কি হবে? এই আমরা জানতাম যে যদি এখানে দুটো কিউ থাকতো তাহলে তো সেটা নিউটন হতো, কারণ সেটা একটা ফোর্সের এক্সপ্রেশন, অবশ্যই সেটা নিউটন হবে। 1/4πε0 Q1 Q2/r², এই পুরোটা নিউটন হবে। কেন? কারণ এটা হচ্ছে ফোর্সের ইউনিট। এইখানে কি আছে? এখানে একটা নিউটন, একটা চার্জ কম আছে। আমি কি এইভাবে লিখতে পারি এই পুরোটাকে, যে ফোর্স ইজ ইকুয়াল টু ই ইনটু কিউ। আমি এটা শুধুমাত্র ইউনিট বের করার জন্য করছি, এখানে কিউ এর যা খুশি ভ্যালু হতে পারে। আচ্ছা, তাহলে এই এই জিনিসটা তো আমি লিখতে পারি। তুমি দেখো, এখানে যদি আমি এই কিউটা এখানে মাল্টিপ্লাই করে দিই, এটা কিন্তু একটা ফোর্সের ইউনিট, ফোর্সের এক্সপ্রেশন বা বৈদ্যুতিক বলের এক্সপ্রেশন হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আমি শুধু এটা করছি যাতে আমি ইউনিটটা বের করতে পারি। এর ইউনিট হচ্ছে নিউটন, আমি জানি। এর ইউনিট হচ্ছে, বের করব আমরা, আমি এটা ব্র্যাকেটের মধ্যে রাখছি। চার্জের ইউনিট আমরা জানি সি, কুলম্ব। তাহলে একটু কুলম্বকে বাদ আসি, নিউটন বাই কুলম্ব ইজ ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড বা বৈদ্যুতিক ক্ষেত্র। তাহলে বৈদ্যুতিক ক্ষেত্রর ইউনিট কি? নিউটন কুলম্ব ইনভার্স। এই ইউনিটটা কিন্তু খুব দরকারি, এইগুলো কিন্তু এমনি ওই 1 মার্কসের কোয়েশ্চেন যেগুলো এমসিকিউ আসে সেখানে দিয়ে দেয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখনো অবধি যা যা করানো হয়েছে, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা বৈদ্যুতিক ক্ষেত্র, যেটা আমরা এখন করলাম। এর আগে আমরা করেছি বৈদ্যুতিক বল। আমি দু তিনটে, ঠিক আছে, আমি একটা এক্সাম্পল নিচ্ছি। আমরা কিন্তু আজকে
বাকি যে আমাদের পড়াশোনা করব এই দুটো জিনিস নিয়েই করব এবার পড়াশোনা। আমাদের ফার্স্ট চ্যাপ্টারে মেইনলি এই দুটোই আছে, যে চার্জের এই দুটো প্রপার্টি হয়, একটা হচ্ছে বৈদ্যুতিক ক্ষেত্র আর একটা হচ্ছে বৈদ্যুতিক বল। এবার আমরা যা সমস্ত অঙ্ক আসতে পারে বা কিছু অন্য কিছু আসতে পারে সেগুলো নিয়ে একটু ডিসকাস করব, আর কিছুই না। সো বেসিক্যালি কিন্তু এই চ্যাপ্টারটা খুবই ছোট। এবার শুধু দুটো প্রপার্টি আছে, একটা হচ্ছে বৈদ্যুতিক ক্ষেত্র আর একটা বৈদ্যুতিক বল। এবার এগুলোতে কি কি হয় সেগুলো দেখবো। প্রথমে আসছি ফোর্স। একটা অঙ্ক দেখছি, ঠিক আছে? ধরো ধরো এখানে একটা চার্জ আছে 1 মাইক্রোকুলম্ব, আর ধরো পজিটিভলি চার্জ। এখানে একটা চার্জ আছে Q2 -2 মাইক্রোকুলম্ব। মেইনলি যত অঙ্ক আসে সব মাইক্রোকুলম্ব দিয়েই আসে, হ্যাঁ। আর মাইক্রো মানে কত? মাইক্রো মানে হচ্ছে 10⁻⁻6 কুলম্ব। মাইক্রোকুলম্ব মানে 10⁻⁻6 কুলম্ব, মাথায় রাখবে। যত সমস্ত অঙ্ক আসে এই মাইক্রো দিয়েই মেইনলি আসে। ধরো এদের মধ্যে ডিস্টেন্স একটু সোজা, অঙ্কটা সোজা করার জন্য আমি নিয়ে নিচ্ছি 10 মিটার। 10 মিটার। তাহলে এদের মধ্যে ফোর্স কি হবে? সবার ফার্স্টে দেখি যে ফোর্স অন Q1 এর মধ্যে বৈদ্যুতিক বল কত। আচ্ছা, এটা কিন্তু আমি আবার বলছি, বৈদ্যুতিক বল কিন্তু এক একটা চার্জের ওপর হয়। মানে এমন না যে এই চার্জের যা ফোর্স হবে, এই চার্জের যা বল হবে এরও তাই হবে। ম্যাগনিটিউড সেম হবে কিন্তু ডিরেকশন কিন্তু আলাদা হতে পারে। আমি দুটো, একটা প্লাস নিয়েছি আর একটা মাইনাস নিয়েছি, তাহলে আমি এইভাবে লিখছি, ঠিক আছে, যাতে বুঝতে সুবিধা হয়। আর এটা হচ্ছে ভ্যাকিউমের মধ্যে বা ফ্রি স্পেস এয়ার, শূন্যতার মধ্যে 1/4πε0। আচ্ছা, Q1 হচ্ছে 1 × 10⁻⁻6। Q2 হচ্ছে, আমরা শুধু ম্যাগনিটিউড নেব, আমরা জানি, পড়েছি একটু আগে, প্লাস মাইনাস দেখবো না এখানে, বাই 10 স্কোয়ার। আচ্ছা, এইটুকু পার্টের ভ্যালু একটু আগে লিখেছি 9 × 10⁹। পুরোটাকে সলভ করলে যেটা, আচ্ছা এত নিউটন, পুরোটাকে সলভ করলে যেটা আসবে, কত আসবে একটু দেখেই নি। এটা হচ্ছে 100। 100কে কেটে দিচ্ছি, এটা 10⁻7 হয়ে যাবে। আচ্ছা, এখানে 10⁻7, এখানে হচ্ছে 10⁻−12। তাহলে ফোর্স অন Q1 হচ্ছে 9 দুগুণে 18, আর 10⁻, এখানে -12 আর এখানে 7, তাহলে -5। ঠিক আছে, কোনো ভুল করেছি না? এটা হচ্ছে ফোর্স। কিসের ফোর্স? Q1 এর ফোর্স। আচ্ছা, এবার আমি দেখি Q1 এর ফোর্সের ডিরেকশন কি। Q1 এর ফোর্সের ডিরেকশন হচ্ছে A+, A-, তাহলে এর ডিরেকশন হচ্ছে এই দিকে, ঠিক? স্বাভাবিকভাবে যদি আমি Q2 ফোর্স দেখি একই ভ্যালু হবে, তো Q, আমি এটা না একটু মুছছি, আমার জায়গা হচ্ছে না। সো FQ2 is equal to 18 into এত নিউটন, 18 into 10⁻⁻5 নিউটন। ডিরেকশন কত? ডিরেকশন এই দিকে। আমরা এই সমস্ত অঙ্ক যখনই করি আমরা ওই XY অ্যাক্সিস ধরে করি, তো তাই আমি যদি তোমাদের শুধু বোঝানোর জন্য একটা এক্সাম্পল নিই, ধরো এটা যেরকম আছে না, এটা হচ্ছে X অ্যাক্সিস, এটা হচ্ছে Y অ্যাক্সিস। তাহলে Q1, এই যে এর ফোর্স, এর ডিরেকশন আমরা কি দেব? এর ডিরেকশন তো X অ্যাক্সিসের দিকে, সেটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করে? আই ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করে, ইউনিট ভেক্টর, সেই ক্লাস 11-এ ছিল। এই রকম ভাবে কিন্তু, আচ্ছা, ফোর্স বা মানে বৈদ্যুতিক বল বা বৈদ্যুতিক ক্ষেত্র, এই সমস্ত অঙ্ক যদি আসে তোমাদের কিন্তু এই ডিরেকশনটাও লিখতে হবে, নাহলে কিন্তু ফুল মার্কস পাবে না। আর এটার ডিরেকশন কি হবে? এর ডিরেকশন তো উল্টো দিকে, মানে এক্স অ্যাক্সিসের উল্টো দিকে, তাহলে -i ক্যাপ। এরকম ভাবে ডিরেকশন মেনশন করে দিতে হয়। আমি এটা শুধু একটা এক্সাম্পলের জন্য বললাম, যদি অন্যরকম ডিরেকশন দেয় সেরকম লিখতে হবে। অ্যাকচুয়ালি এগুলো ভেক্টর অ্যাডিশন,
আমি এখানে যেহেতু দুটো একই দিকে হচ্ছে তাই এরকম আসছে। আচ্ছা, এরকম ভাবে অঙ্ক আসে, অঙ্ক করতে হয়। যদি যদি দুটোই প্লাস হতো তাহলে দুটোই দুই দিকে হতো। মানে আমি যদি এই সেম এক্সাম্পলটা নিই, আমি আর চার্জের ভ্যালু গুলো লিখছি না, ঠিক আছে। এর ধরো প্লাস চার্জ, এরও ধরো প্লাস চার্জ, এদের মধ্যে একটা ডিস্টেন্স আছে কিছু একটা। তাহলে এর ডিরেকশন কি হতো? এই দিকে। এর ডিরেকশন কি হতো? এই দিকে। কারণ ওদের মধ্যে রিপালসিভ ফোর্স, ওরা দুজন দুই দিকে যাবে, ওরা তো কাছে আসবে না। এইভাবে ফোর্সের অঙ্কগুলো, এই বলের অঙ্কগুলো করতে হয়। আচ্ছা, এই সেম ভাবে, একদম সেম ভাবে তোমাদের যে বৈদ্যুতিক ক্ষেত্রের অঙ্কগুলো করতে হয়। আমি একটা কন্ডিশন দেখাচ্ছি। এই কন্ডিশনটা যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড তোমরা ম্যাক্সিমাম, এটার কিন্তু ডেরিভেশনটা আসে, ঠিক আছে। তো এই ডেরিভেশনটা মাথায় রেখো যে এটা এখন করছি। সবার আগে আমরা সবাই জানি ডাইপোল কি হয়। ডাইপোলকে তো মোস্ট প্রবাবলি বাংলায় ডাইপোলই বলে। ডাইপোল, ডাইপোল কি হয়? দুটো পোল, ডাইপোল, দুটো পোল বা দুটো মেরু, দুটো মেরু একসাথে। তার মানে কি? আমরা জানি যে চার্জের দুটো মেরু হয়, একটা প্লাস চার্জ হয়, একটা মাইনাস চার্জ হয়। ডাইপোল মানে হচ্ছে দুটো চার্জ, ঠিক আছে মাইনাসকে বাঁ দিকে লিখি, একটা মাইনাস চার্জ আর একটা প্লাস চার্জ একসাথে আছে। আচ্ছা, একসাথে আছে, তাও মাঝে দুজনের মধ্যে তো একটা তো ডিস্টেন্স থাকবেই। সেই ডিস্টেন্সটা ধরো কি লিখি, ধরো এ। আচ্ছা ধরো এল, এল দুজনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে এল। এবার এই দুটো চার্জের ভ্যালু কত, মানে ম্যাগনিটিউড কত? দুটো চার্জের ম্যাগনিটিউড সেম, একটা হচ্ছে মাইনাস কিউ আর একটা হচ্ছে প্লাস কিউ। এই যে অ্যারেঞ্জমেন্টটা, এই যে অ্যারেঞ্জমেন্টটা যেটা দুটো চার্জ থাকে, দুটো চার্জের অপোজিট পোল হয় কিন্তু ভ্যালু সেম হয়, আর তাদের মধ্যে একটা মাঝে একটা ডিস্টেন্স থাকে, এই জিনিসটাকে বলা হয় ডাইপোল। এই জিনিসটাকেই বলা হয় ডাইপোল। ডাইপোলের একটা প্রপার্টি হয় যেটাকে বলে ডাইপোল মোমেন্ট বা ডাইপোল মুহূর্ত। ডাইপোল মোমেন্ট বা ডাইপোল মুহূর্ত। ডাইপোল মোমেন্টের अगेन একটা ভেক্টর। আচ্ছা, আমি একটা কথা বলিনি, ইলেকট্রিক ফিল্ড বা বৈদ্যুতিক ক্ষেত্র সেটাও কিন্তু একটা ভেক্টর। তারও সেটা তো আমরা জানি যে সেটা একটা ফোর্স, একটা বল, বল তো ভেক্টরই হয়। এই ডাইপোল মোমেন্ট বা ডাইপোল মুহূর্ত এটাও কিন্তু একটা ভেক্টর, তার মানে এরও একটা ডিরেকশন থাকে। সবার প্রথমে এর ভ্যালুটা কি হয় দেখে নি, তারপর আসবো ডিরেকশনে। এর ভ্যালুটা হয় হচ্ছে, আচ্ছা পি দিয়ে লেখে, পি দিয়ে ডিনোট করে। যেহেতু ভেক্টর আমি ওপরে অ্যারো দিচ্ছি, আগের গুলো অ্যারো দেওয়া উচিত ছিল। এর ভ্যালুটা হচ্ছে যেই চার্জটাই হোক, মানে দুটো চার্জের যে ম্যাগনিটিউড, কোনো একটার ম্যাগনিটিউড নেবো, কারণ যেহেতু দুটো চার্জেরই ম্যাগনিটিউড সেম হয়। আচ্ছা আমি না এটা একে নিচ্ছি তাহলে। আচ্ছা, তাহলে এই যে ডাইপোলটা, এর ডাইপোল মোমেন্ট কি হবে? কিউ হবে। মানে প্রথমে চার্জ নেব, মাল্টিপ্লাই করব কি দিয়ে? ওদের মধ্যে ডিস্টেন্সটা দিয়ে, ঠিক আছে। এটাই হচ্ছে ডাইপোল মোমেন্টের বা ডাইপোল মুহূর্তের ম্যাগনিটিউড। ডিরেকশন কি হয়? ডিরেকশন হয় নেগেটিভ থেকে পজিটিভ, মানে মাইনাস থেকে প্লাসের দিকে। যদি মাইনাস কিউ এইদিকে, প্লাস কিউ এইদিকে, তাহলে ডিরেকশন কি হবে? এইদিকে। ডাইপোল মুহূর্তের ডিরেকশন তখন ডান দিকে হবে। যদি এটা ঠিক উল্টে যায়, যদি প্লাস চার্জ এইদিকে থাকে, মাইনাস চার্জ এইদিকে থাকে, তাহলে ডিরেকশন কি হবে? তো সবসময় মনে রাখবে মাইনাস থেকে প্লাসের দিকে এই ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা হয়, মাইনাস থেকে প্লাসের দিকে। ডাইপোল মোমেন্টের ম্যাগনিটিউড ক্লিয়ার, ডাইপোল মোমেন্টের ডিরেকশন ক্লিয়ার। এইবার যেটা আসছি, যেটা আছে তোমাদের সিলেবাস, যেটা আমি বলছিলাম যে নিউমেরিক্যাল আসে, মানে ডেরিভেশনটা আসে খুব দরকারি। দ্যাট ইজ, এই কোনো যদি ডাইপোল মোমেন্ট, যদি কোনো ডাইপোল থাকে বা এরকম দুটো চার্জ একসাথে থাকে, এই ডাইপোলের অ্যারেঞ্জমেন্টটা থাকে, তাহলে এদের ইলেকট্রিক ফিল্ড কিরকম হয় বা বৈদ্যুতিক মেরুটা, সরি
বৈদ্যুতিক ক্ষেত্রটা কেমন হয়, এটা আমাদের দেখতে হবে। এবার এটার দু রকমের অ্যারেঞ্জমেন্ট হয়, দুই ধরনের ডেরিভেশন হয়। প্রথমটা আসে হচ্ছে, ধরো আমি ঠিক আছে, আমি ছোট্ট করে একটু এঁকে নিচ্ছি এখানে। এতটাই ছোট হয়ে গেল, মাইনাস কিউ, এটা হচ্ছে প্লাস কিউ। দুটো চার্জ বলেছিলাম ম্যাগনিটিউড সেম হবে কারণ এটা ডাইপোল। আচ্ছা, এবার এদের দুজনের মধ্যে, আচ্ছা না আমি সেটা একটু পরে আসছি। আমি ধরো বলছি এই পয়েন্টে, এই পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড দেখতে হবে। এই পয়েন্টে যদি আমি ইলেকট্রিক ফিল্ড দেখতে চাই, আমি কি করব, এখানে একটা টেস্ট চার্জ বসিয়ে দেবো। টেস্ট চার্জ বসিয়ে দেখবো ফোর্স কত হচ্ছে এক একটা চার্জের। তার জন্য আমাকে সবার প্রথমে যেটা দরকার, এই চার্জ অবধি আমার ডিস্টেন্সটা দরকার। তার জন্য আমি একটুখানি অন্য রকম লিখছি এবার, ঠিক আছে। আমরা বলেছিলাম এই আগেরটাতেই আমরা পড়লাম যে এইটুকু হচ্ছে এল, বা যেটা হচ্ছে ওই দুটো চার্জের মধ্যে ডিস্টেন্স। আমি ধরো এটা করছি, আমি এখানে মাঝখান থেকে ব্রেক করছি, একদম মাঝখান থেকে ভাগ করছি। আমি ধরো বলছি এইটুকু হচ্ছে এ, এইটুকুও এ, কোনো ভুল বলিনি। আমি একদম মাঝখান থেকে ভাগ করছি, এই দুটোকে ব্রেক করেছি, এটা এ হলে এটাও এ। আমি শুধু এখানে লিখে দিচ্ছি 2a ইজ ইকুয়াল টু এল, বা এটা আমার লেখার দরকার নেই। আমি যখন ডাইপোল মোমেন্ট যদি বা ডাইপোল মুহূর্ত যদি আমাকে বের করতে হয়, তখন আমি ডিস্টেন্সের যেটা কিউ ইন্টু 2a করে দেবো, তাহলেই আমার ডাইপোল মুহূর্ত বেরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমি শুধু এই দুজনের মধ্যে যে ডিস্টেন্সটা, সেটা আমি এইভাবে লিখছি, এ এ করে ভাগ করে নিচ্ছি। তাহলে আচ্ছা, শুধু তাহলে না, এখানে আমি আরো একটা জিনিস করছি। এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা ধরো আর, এই পয়েন্ট থেকে কিন্তু, হ্যাঁ এই মাঝখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আর। তাহলে আমাকে যদি এই যে এই পয়েন্টে, এই পয়েন্টটাতে যদি আমাকে আহ, বৈদ্যুতিক ক্ষেত্র বের করতে হয়, আমার কি কি দরকার, আমার হচ্ছে, আমার তো ফর্মুলা এটাই, ইন্টু কিউ বাই আর স্কোয়ার, এটা আমার ফর্মুলা। আমি জানি কিউ এর ভ্যালু জানি, আমি যখন এই চার্জটা নেবো আমি তো শুধু ম্যাগনিটিউড নেবো, শুধু কিউই নেবো, যখন এই চার্জটা নেবো তখনও শুধু কিউই নেবো, তো সেটা আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আমাকে বের করতে হবে এটা, আর যে ডিস্টেন্সটা কত, ওই দুটো, ওই চার্জ থেকে ওই পয়েন্ট অব্দি ডিস্টেন্সটা কত, সেটা দুটোর জন্য দুই রকমের হবে। কেন দুই রকমের হবে, তার কারণ হচ্ছে যে একটু রংটা পাল্টে দিই। এটা কতটা, এটা কত, আমরা জানি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হচ্ছে আর, এইটুকু হচ্ছে এ, এইটুকু কি আর মাইনাস এ, ভুল বললাম কি, না ঠিকই বলেছি, এইটুকু হচ্ছে আর মাইনাস এ, ঠিক। কোনো অসুবিধা থাকলে তোমরা লিখে নিও, আমরা শেষে এই, আর আর এটার পর বোধহয় আর এক দুটো জিনিস করবো আজকের জন্য, তারপর ডিসকাস করব। আচ্ছা, এটা এটা যদি আর মাইনাস এ হয়, এইটা, আচ্ছা একটু বেঁকেই গেল লাইনটা, এই চার্জের জন্য ডিস্টেন্সটা কত, অবশ্যই আর প্লাস এ, অবশ্যই আর প্লাস এ। আচ্ছা, এবার আমার বাকি কাজ তো খুব সোজা, আমার বাকি কাজ তো শুধু ফর্মুলাতে বসানো। আমি কিন্তু অ্যাকচুয়ালি ডেরিভেশনটা করছি, ঠিক আছে। তো এই ডেরিভেশনটা এতটাই ইজি, তোমাকে শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বৈদ্যুতিক মেরুর, দাদা আমি বারবার করে মেরু মেরু বলছি, বৈদ্যুতিক ক্ষেত্রর ফর্মুলাটা। তাহলে আমি দুটো দুটো বার ক্যালকুলেট করতে হবে। আমি ধরো এরকম করছি, ই কার জন্য প্রথমে বের করব, প্লাস কিউ এর জন্য, ঠিক আছে। তো 1/4 পাই এপসাইলন নট, এপসাইলন নট কারণ আমি ভ্যাকিউমের মধ্যে করছি, কিউ বাই কি স্কোয়ার, আর মাইনাস এ হোল স্কোয়ার, ঠিক। সেম ভাবে একইভাবে is equal to 1/4 পাই epsilon naught into
কিউ বাই আর প্লাস এ হোল স্কোয়ার। আচ্ছা, এইবার সব থেকে মজার জিনিস, নিজেদের প্রশ্ন করবে, আমি প্রশ্নটা করব, সেই প্রশ্নটা নিজেদের করবে, নিজেই দেখবে বলতে পারবে। শুধু তোমাকে বুঝতে কি হবে, তোমাকে শুধু ওই একটু আগে যেটা আমরা বলছিলাম যে সেম চার্জ তো রিপেল করে, দুই দিকে আলাদা আলাদা ডিরেকশনে ফোর্স করে দেয়, আর অপোজিট চার্জ কি করে, অ্যাট্রাক্ট করে। আমি যখনই এই ফর্মুলা দুটো ইউজ করেছি তার মানে কি, একটু আগে যেটা বললাম, এইখানে আমি একটা টেস্ট চার্জ বসিয়েছি। টেস্ট চার্জ মানে কি, +1। আচ্ছা, +1 যদি হয়, তাহলে এর যে ফোর্স, আচ্ছা না, আমি এর ফোর্স কেন বলছি, সরি, একটুখানি আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। এর যে ফোর্স, এতে যে ফোর্সটা কাজ করছে +1, এতে যে ফোর্সটা কাজ করছে +q এর জন্য কোন দিকে হবে, বাঁ দিকে হবে নাকি ডান দিকে হবে? দুটোই প্লাস, কিন্তু ডান দিকে হবে, কারণ তারা রিপেল করবে, তারা তো দুজন দুই দিকে চলে যাবে। তাহলে এটা একটা চার্জ হবে এই দিকে, মানে এটা হবে, আমি জাস্ট বোঝার জন্য বলছি, এটা আমি এখানে যাতে আমি না ভুল করি পরে, তাই আমি এটা ডান দিক করে দিলাম, ঠিক আছে? এবার আমি সেম জিনিসটা করব এর জন্য, এটার জন্য, -q এর জন্য। এবার আমি দেখি এই যে এই +1 কুলম চার্জে এর জন্য ফোর্সের ডিরেকশনটা কি হবে, ডান দিক হবে না বাঁ দিক হবে? এর প্লাস, এর মাইনাস। অ্যাট্রাকটিভ ফোর্স, কারণ দুটো অপোজিট চার্জ, তখন কাছে যাবে, বাঁ দিকে হবে, বাঁ দিকে হচ্ছে। আচ্ছা, এইবার আমরা জানি যে আমাকে করতে হবে ভেক্টর অ্যাডিশন। এবার আমার তো একটা সুবিধা, আমি তো এটা, মানে যাতে আমাকে বেশি না খাটতে হয়, আমি তিনটে একটা লাইনের মধ্যেই নিয়েছি, যাতে কোনো অ্যাঙ্গেলের চেঞ্জ না হয়। তাহলে এইখানে এই যে এই পয়েন্টের নেট বা টোটাল বৈদ্যুতিক ক্ষেত্র কত, সেটা জানার জন্য কি করব, এই দুটোকে আমি ভেক্টর অ্যাডিশন করব। আমি একটু এই জায়গাটা মুছে ফেলছি, নাহলে আমার তো আর লেখারই জায়গা নেই। ঠিক আছে, এখানে তাহলে কত সেটা আমি কিভাবে বুঝবো? ধরো টোটাল ইজ ইকুয়াল টু, এক্স অ্যাক্সিসের তুলনায় করি আমরা সবসময় এটা মাইনাস এটাই করব। তাহলে কারণ, আচ্ছা, এটা মাইনাস, এটা মানে E+Q মাইনাস E-Q কেন করছি, কারণ এর ডিরেকশন হচ্ছে ডান দিকে, এর ডিরেকশন বাঁ দিকে। উল্টোটা করব না, মাইনাসে চলে আসবে আনসার। যদি এরকম মাইনাস আসে, সেটা ওই -i আসবে, যেটা আমাদেরই নর্মাল কনভেনশন, যেটা যেরকম করি আমরা। সো আমাদের এটা এবার অঙ্ক, এবার এই অঙ্কটা আমরা সবাই করতে পারি, এটা আমরা মাইনাস করতে হবে। আমি একটুখানি, যাতে কম খাটতে হয়, একটু দেখো, আমি এই জিনিসটাই করছি, ঠিক আছে? একটু কমন নিয়ে নিচ্ছি। এটা আগে আছে, মাইনাস ছিল, তারপর এটা আছে। কিছু ভুল করেছি? কিছু ভুল করিনি মনে হয় এখনো অব্দি, শুধু কমন নিয়েছি, এই পার্টটাকে কমন নিয়ে নিয়েছি, তাহলে এইটুকু পড়ে থাকবে। ঠিক আছে, এবারে এগুলোর একটু সিম্পলিফিকেশন করা যায়, কার দেখি এই ফর্মুলাটা মনে আছে। ঠিক আছে, তার আগে আরো একটা স্টেপ করতে হবে যদিও। এইখানে যারা যারা আছে, অঙ্ক যাদের ভালো লাগে, তাদের ক্লাস 8-এর একটা অঙ্কের ফর্মুলা এখন খুব দরকার, না হলে এটা তাদেরকে ব্রেক করতে হবে। এটা কি করেছি, এলসিএম নিয়ে নর্মাল সিম্পলিফিকেশন, খুব সোজা, এটা আমি ডিসকাস করছি না। আচ্ছা, এবার কি করতে হবে, এই যে জিনিসটা, এটা তোমরা ব্রেক করে দিতে পারো, ব্রেক করে যেরকম ওই কাটাকাটি হয়ে যাবে। আমি শুধু একটু একটা ফর্মুলা ইউজ করবো এখানে, যেটা হচ্ছে এই a+b হোল স্কোয়ার -a - b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ab। এটা একটা আইডেন্টিটি হয়, হ্যাঁ?
তোমরা না হলে তোমরা ব্রেক করে দিতে পারো, কোনো অসুবিধা নেই, একই আনসার আসবে। সো এইটা আনসার আসবে, তাহলে এইটা ব্রেক করলে পরে কি আনসার আসবে? 4 ইন্টু আর ইন্টু এ, এটা কি আনসার আসবে? তাহলে এটা আমি একটু একটু ফাঁকিবাজি করছি, আমি এখানেই মুছে বসিয়ে দিচ্ছি। 4 ইন্টু আর ইন্টু এ হয়ে গেল। আচ্ছা, স্বাভাবিকভাবে এটাকেও একটু ক্যালকুলেট করছি, ঠিক আছে? এটাকে আমি একটুখানি এইভাবে লিখছি, আর প্লাস এ ইন্টু আর মাইনাস এ হোল স্কোয়ার। তার মানে কি? a plus b into a minus b, which is a square minus b square, a square minus b square, এটা আসছে, এটাকেই আমি বসিয়ে দিচ্ছি। a square minus b square মানে হচ্ছে r square minus a square divided by r square minus a square whole square। আচ্ছা, এবার কিছু কিছু জিনিস আমাদের ফিজিক্সে তোমরা বোধহয় তোমরা ক্লাস 11এও দেখেছো, ক্লাস 12এও দেখবে, আমাদের কিছু কিছু না ধরে নিতে হয় এইখানে, মানে যাতে আমাদের অঙ্কটা করতে সুবিধা হয়। যখনই কোনো ডাইপোল যদি এরকম হয়, এটা ধরো মাইনাস এটা প্লাস, এদের মধ্যে কিন্তু ডিস্টেন্সটা খুবই কম হয়, মানে খুবই খুবই কম হয়, ঠিক আছে? সেটাকেই ডাইপোল বলে। যদি দূরে দূরে থাকতো সেটাকে আবার স্পেশাল করে ডাইপোল কেন বলতো? আমি যেটা প্রথমের এক্সাম্পল নিয়েছিলাম সেখানে তাই তো ছিল, দুটো চার্জ ছিল, একটা প্লাস একটা মাইনাস। কিন্তু ডাইপোল মানে হচ্ছে সেম চার্জ, আর তাদের মধ্যে ডিস্টেন্সটা সেটা খুবই কম। আর এইখানে যে আমি এই থার্ড পয়েন্টটা নিয়েছিলাম, আর ডিস্টেন্স দূরে, এদের মাঝখান থেকে আর ডিস্টেন্স দূরে, সে কিন্তু অনেকটাই বেশি, ঠিক আছে? তাহলে তার জন্য কি হয়, আর স্কোয়ার যত না হবে, আর স্কোয়ার তো একই এ, এইটুকু যে এ, তার তুলনায় আর স্কোয়ার মানে ধরো এতটা, এমনিতেই অনেকটা বেশি, আরই অনেকটা বেশি, আর স্কোয়ার তার মানে আরো বেশি। আচ্ছা, ফলে এইখানে আমরা একটা জিনিসকে নেগলেক্ট করব, আমরা এই আর স্কোয়ার যেহেতু খুব বড় এ স্কোয়ারের তুলনায়, তাই এইখানে এই মাইনাস করাটা প্রায় না করার সমান, তাই আমরা এখানে এ স্কোয়ারকে নেগলেক্ট করব, এ স্কোয়ারকে আমরা মুছে দেবো, এ স্কোয়ারকে নেগলেক্ট করব। তাহলে এখানে আমার বাকি এটা কি থাকছে? আর স্কোয়ারের হোল স্কোয়ার মানে আর টু দি পাওয়ার 4, একটু কাটাকাটি করছে, এই আর আর এটা আর কিউব হয়ে যাচ্ছে। তাহলে ফাইনালি আমার ফাইনাল স্টেপ, ই is equal to 1 by 4 pi epsilon naught 4 into q into a by r cube। এটাই, একটুখানি সৌন্দর্য দরকার এখানে, ঠিক আছে? যেহেতু ডাইপোল মোমেন্ট বা ডাইপোল মুহূর্ত ছাড়া আনসারটা লেখা একটু খারাপ, কিন্তু এটা একদম ঠিক আনসার, এটাতে কোনো ভুল নেই, এটা একদম ঠিক আনসার। আচ্ছা, তাও আমরা জানি যে এইখানে এই অঙ্কের জন্য আমার এটা ছিল মাইনাস কিউ, এটা ছিল প্লাস কিউ, এই মাঝখান থেকে আমি ব্রেক করেছিলাম, মনে আছে? এইটা এ নিয়েছিলাম আর এটাও এ নিয়েছিলাম, তাহলে এদের মধ্যে ডিস্টেন্স কত? 2a। আচ্ছা, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2a, আর এদের যদি চার্জটা দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিই, এটাই ডাইপোল মোমেন্ট বা ডাইপোল মুহূর্ত। 4qa, আমি তাকে করছি 2 ইন্টু কিউ ইন্টু 2a, একই জিনিস, একই জিনিস। এইখানে আমি এটাকে মুছে ই করে দিচ্ছি, তাহলে ফাইনালি আমার এক্সপ্রেশনটা কি দাঁড়াচ্ছে? খুব তাড়াতাড়ি মুছে ফেললাম বোধহয়, একটু দেখে নাও এটা। ফাইনালি আমার এক্সপ্রেশনটা কি দাঁড়াচ্ছে? ফাইনালি আমার এক্সপ্রেশনটা দাঁড়াচ্ছে হচ্ছে E is equal to 1 by 4 pi epsilon naught into 2p by r cube, যেখানে p মানে হচ্ছে এটা। আচ্ছা, এবার লাস্ট জিনিস বোঝাবো, যেটা এটার ডিরেকশন কি, মানে এটার বেসিক্যালি লাস্ট জিনিস, এরপর আরো কিছু পড়তে হবে। ঠিক আছে ভেক্টর, এইখানে আমি বলবো যে এটার ডিরেকশন কি হবে। আচ্ছা, আমরা যখন ওটা মাইনাস করলাম, কোথাও কি নেগেটিভ সাইন এসছে? আমার মনে হয় না আসবে না। তার মানে কি, আমি আমি যখন ই এর সাইনটা করলাম, এই যে এখানে কি নেগেটিভ এসছে? এখানে কিন্তু নেগেটিভ আসেনি। মোর ওভার, এখানে এই নেগেটিভ না আসার থেকে আমি যদি একটু অন্যরকম ভাবে বুঝি, তাহলে
পি এর ডিরেকশন কত? পি এর ডিরেকশন হচ্ছে মাইনাস থেকে প্লাস। আমি কিন্তু ডায়াগ্রামটা এরকম করেছিলাম, মাইনাস কিউ প্লাস কিউ, এখান থেকে এটা এ, এটাও এ, এইখান থেকে এইদিকে দূরে আর এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড। এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কিন্তু আমার নর্মাল এক্সপ্রেশন এসছে। পি এর ডিরেকশন কি? এই দিকে, মাইনাস থেকে প্লাস। এরও ডিরেকশন এইদিকে, ইলেকট্রিক ফিল্ডেরও ডিরেকশন এইদিকে। আমরা আরো একটা জিনিস করব, যেখানে দেখবে এখানে মাইনাস চলে আসবে, তার মানে উল্টো দিকে হবে। সেটা আমরা করব, একটু পরে করব। কিন্তু এটার জন্য ইলেকট্রিক ফিল্ডের যা ডিরেকশন, ইলেকট্রিক ফিল্ডের যা ডিরেকশন, বা ইলেকট্রিক ফিল্ড কেন বলছি বারবার করে, বৈদ্যুতিক ক্ষেত্রের যা ডিরেকশন আর এই ডাইপোল মুহূর্তের যা ডিরেকশন, দুটো কিন্তু এক। ঠিক আছে, দুটোই ডান দিকে, বা ডান দিকে বলা ভুল, যেই দিকে আছে সেই দিকে। এই যে পার্টিকুলার যে ডেরিভেশনটা, এটা কি? এটা অবশ্যই যে ইলেকট্রিক ফিল্ড কেমন হবে, বা ইলেকট্রিক, হ্যাঁ, বৈদ্যুতিক ক্ষেত্র কেমন হবে যদি একটা ডাইপোল থাকে। কিন্তু কোথায় চেক করছি আমি? আমি তো চেক করছি একই লাইনের ওপর, মানে এইখানে ছিল এইখানে ছিল ডাইপোলটা মাইনাস প্লাস, এই একই লাইনের ওপর আমি এখানে একটা পয়েন্টে চেক করছিলাম যে আমার ইলেকট্রিক ফিল্ড সেম লাইনের ওপর, মানে সেম অ্যাক্সিসের ওপর। সেম অ্যাক্সিসের ওপর তোমরা বইয়ে যেটা পাবে সেটা হচ্ছে, যেটা বাংলায় লেখা থাকে অক্ষীয় অবস্থান বলে থাকে, বা অ্যাক্সিয়াল পজিশন বা অক্ষীয় অবস্থান। সো যদি ডাইপোল মোমেন্ট কি বলছি, যে ইলেকট্রিক ফিল্ড বা বৈদ্যুতিক ক্ষেত্র কেমন হবে কোনো একটা অ্যাক্সিসের ওপর, যেই অ্যাক্সিসেই আমার ডাইপোল আছে, সেই সেম লাইনের মধ্যে ইলেকট্রিক ফিল্ড কত হবে, সেটার ফর্মুলা কি? সেটার ফর্মুলা হচ্ছে এটা। এটা দিয়েও আবার অঙ্ক আসে, কিন্তু এইটা অঙ্কের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডেরিভেশনটা। ঠিক আছে, ডেরিভেশনটা খুব দরকার। অবস্থান বা এক্সিয়াল পজিশন, যেটা সেম অ্যাক্সিসের মধ্যে আমি চেক করছি ইলেকট্রিক ফিল্ড কত হয়। আরেকটা জিনিস করতে হয়, যেটা হচ্ছে ইকুয়েটোরিয়াল পজিশন বা নিরক্ষীয় অবস্থান, মানে হচ্ছে পারপেন্ডিকুলার যদি থাকে, আমি একটা ছবি আঁকলেই বুঝতে পারবে যে সেইখানে কেমন হবে। আচ্ছা, এটাতে আমার মনে হয় না কারোর কোনো প্রবলেম আছে। যদি প্রবলেম থাকে আমরা এই পরেরটা করেই আমরা ডিসকাস করব। এই দুটো একসাথে শেষ করে দিই, তারপর আমরা জিজ্ঞাসা করে নেবো। এবার যেটা পড়াচ্ছি এটা আজকের জন্য শেষ টপিক। এই ডাইপোল মোমেন্ট কি, তাহলে ডাইপোল শেষ হয়ে যায়। আমি না এই এই এক্সিয়াল পজিশনটা রাখছি, ঠিক আছে, তাহলে আমার দুটো একসাথে না বোঝাতে সুবিধা হবে। ধরো এখানে ছিল মাইনাস কিউ, এখানে ছিল প্লাস কিউ, এটা আমি মাঝখান থেকে ভাঙছি। এটা হচ্ছে এ ছিল, এটা এ ছিল, আর এখান থেকে ছিল হচ্ছে এই পয়েন্টটা আর ডিস্টেন্স দূরে। আমরা এই পয়েন্টটাতে, ধরো আমি লিখছি পি এ, আমরা এই পয়েন্টে চেক করেছিলাম বৈদ্যুতিক ক্ষেত্র কত। কিন্তু এবার আমরা চেক করব এই পয়েন্টটাতে, যেটা আমি যদি এরকম ভাবে লাইনটা নিই না, এই মাঝখান থেকে পারপেন্ডিকুলার হবে, লম্ব হবে মাঝখান থেকে। এই পয়েন্টটাতে ডাইপোলের জন্য বৈদ্যুতিক ক্ষেত্র কত, এটাকে বলা হয় নিরক্ষীয় অবস্থান বা ইকুয়েটোরিয়াল পজিশন। আর আমি এখানে তাই পিই করে দিচ্ছি, ইকুয়েটোরিয়াল পজিশন। এটাকে বলা হয় এক্সিয়াল পজিশন। এই দুটোর ডেরিভেশনই খুব খুব ইম্পর্টেন্ট। মেইনলি এইবার যেটা করছি এটাই বেশি ইম্পর্টেন্ট, কারণ আগেরটা করলাম যেটা খুব সোজাই ছিল, এটাও যে খুব কঠিন তা না, এটাও খুবই সোজা, শুধু একটুখানি খেয়াল রাখতে হয়। আচ্ছা, তাহলে এবার আমি এটা মুছে ফেলছি। এক্সিয়াল পজিশনের জন্য আমরা করব এবার নিরক্ষীয় অবস্থান বা ইকুয়েটোরিয়াল পজিশন। আমি একটা লাইন টেনে নিচ্ছি এই মাঝখান থেকে, যাতে এখানে রাখছি, হ্যাঁ এখানে রাখছি। এই পয়েন্টটাতে আমাকে ইলেকট্রিক ফিল্ড বা বৈদ্যুতিক ক্ষেত্র চেক করতে হবে কত। এই পয়েন্টটাতে, এই পয়েন্টটাতে যদি চেক করতে হয় আমাকে কি করতে হবে, ওই পয়েন্টে একটা টেস্ট চার্জ বসাতে হবে। আমার অত কিছু তো আর একে একে করার দরকার নেই, আমি ফর্মুলা জানি, আমি ওই ফর্মুলায় বসাবো।
কিন্তু এবার অঙ্কটা করার আগে না একটা জিনিস একটু খেয়াল করি। এই পয়েন্টে যদি আমি আচ্ছা এরকম ভাবে এঁকে নিই, ঠিক আছে, এটা এখান থেকে কি কথা হচ্ছে, আমি একটা লাইনকে ওইভাবে বাড়িয়ে দিলাম, আরেকটা কেন বাড়ালাম না, ঠিক আছে, সেটাতে আসবো পরে। আমাকে এই পয়েন্টটাতে, এই পয়েন্টটাতে যে পিই, এই পয়েন্টে যদি আমাকে ক্ষেত্র বের করতে হয়, তাহলে আমাকে সবার আগে কি বের করতে হবে? এই ডিস্টেন্সটা বের করতে হবে। আহ, এই ডিস্টেন্সটা বের করতে হবে। আর যদি এই পয়েন্টে ক্ষেত্র বের করতে হবে এই চার্জের জন্য, তাহলে আমাকে এই ডিস্টেন্সটা বের করতে হবে। একটু মুছে নিই। দাঁড়াও একটু, এটা মুছে যাক। ঠিক আছে, মুছছে না যখন, এটা দিয়ে মুছে দিই। আচ্ছা, আমরা জানি এটা এ, এটা এ। একটা নতুন জিনিস বলছি, যেটা আমাদের এই মাঝখান থেকে এক্সিয়ালে যেটা আর ছিল, এখানে আর হচ্ছে এটা, এই পারপেন্ডিকুলারটা, এই যে এতটা হচ্ছে আর। আমার তো দরকার হচ্ছে এই জিনিসটা। এই জিনিসটা কত হবে? এই জিনিসটা হবে, আমাদের পিথাগোরাস থিওরেম মনে আছে, এটা 90 ডিগ্রি আমরা জানি। তো পারপেন্ডিকুলার স্কোয়ার ইজ ইকুয়াল টু দ্য perpendicular square plus base square is equal to hypotenuse square, hypotenuse square। তাহলে এই এইটুকু পার্টটা কি হবে? এইটুকু, এটা হাইপোটেনাস, তাহলে এটা হবে হচ্ছে আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। স্বাভাবিকভাবে এটাও হবে আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, এটুকুতে কোনো ডাউট থাকার কথা না। এটা নর্মাল পিথাগোরাস থিওরেম দিয়ে ডিস্টেন্সটা বের করেছি। আচ্ছা, আমি যখন এই ফর্মুলাটা ইউজ করব, ই ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই আর স্কোয়ার, এই আর এর জায়গায় আমরা এটা বসাবো যখন আমরা এই চার্জকে কনসিডার করব, আর এই আর এর জায়গায় আমরা একে বসাবো যখন আমরা এই চার্জকে কনসিডার করব। ঠিক আছে, কিন্তু এখানে প্রশ্ন সেটা না। এখানে প্রশ্নটা হচ্ছে এই দুটো যে বৈদ্যুতিক ক্ষেত্র, এদের ডিরেকশন কি হবে? আমরা জানি যে, আমরা সেটাই আগে একটু করে নিই, আমরা একটু এটা মুছে নিই, শুধু ওই একদিকেটা থাক, কারণ আমরা জানি দুটোর ভ্যালু তো সেম, দুটোই আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। রুট 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 এইচ ইজ ইকুয়াল টু রুট আন্ডার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো রুট আন্ডার দিস, এখানে না আমি সিম্পলি আমি একটু ছোট করার জন্য আমি এখানে এক্স লিখে দিচ্ছি, আর এক্স ইজ ইকুয়াল টু দিস। তাহলে লেখার জায়গা হচ্ছে না। এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ডিস্টেন্সটা। ঠিক আছে, এবার আমি যদি এই পয়েন্টটাতে কনসিডার করি, এই প্লাস প্লাস কিউ এর জন্য ডিরেকশন কি হবে? এটাও একটা প্লাস, প্লাস প্লাস রিপেল করবে, এই দিকে হবে ডিরেকশন। এই চার্জের জন্য এই দিকে হবে ডিরেকশন। আচ্ছা, এবার এইটাতে আসি, এই মাইনাস কিউতে আসি। এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, অ্যাট্রাক্ট করবে, তাহলে এই দিকে হবে ডিরেকশন। এবার হচ্ছে আমার মুশকিল, এবার আমার সমস্যা, যে আগেরটা তো আমার দুটো একই লাইনে ছিল, একটা ডান দিক ছিল আর একটা বাঁ দিক ছিল, কিন্তু এবার তো এখানে চলে এসছে অ্যাঙ্গেল, এখানে তো চলে এসছে একটা অ্যাঙ্গেল। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ভেক্টর অ্যাডিশন করতে হবে। অত খাটনি করব না, একটু একটা ছোট ট্রিক আছে যেটাতে অঙ্কটা অনেক সোজা হয়ে যায়। আচ্ছা, আমরা কি করব? আমরা এই যেটা, এটাকে আমরা এরকম, আচ্ছা, রেজলিউশন অফ ভেক্টর সবার মনে আছে, যে কোনো ভেক্টরকে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে ব্রেক করা যায়। ঠিক আছে, তো আমরা সেটাই করব। আমরা তার একটা এক্স কম্পোনেন্টে ব্রেক করব আর একটা ওয়াই কম্পোনেন্টে ব্রেক করব। ঠিক সেম ভাবে আমরা এটারও, এই যে এই নিচের দিকে যেটা আছে, একেও আমরা দুটো কম্পোনেন্টে ব্রেক করবো। একটু অন্য কালার নিয়ে নিই, ব্ল্যাকই নিয়ে নিই। হ্যাঁ, এর একটা হচ্ছে এই দিকে হবে,
আর একটা এই এই দিকেই হবে। ব্রেক করলে এরকমই আসবে, সেই ক্লাস 11 রেজলিউশন অফ ভেক্টর। কারোর যদি রেজলিউশন অফ ভেক্টরের প্রবলেম থাকে আমরা ক্লাসের শেষে আমাকে বলো, নাহলে কিন্তু এই জিনিসটা বোঝা খুব মুশকিল হয়ে যাবে। আচ্ছা, আমাকে এবার একটা কথা বলো, এই প্লাস কিউ চার্জ থেকে যতটা ম্যাগনিটিউড হবে, মাইনাস কিউ চার্জের থেকে এই ই এর ম্যাগনিটিউড তো সেমই হবে, কারণ আগেরটাতে তো ডিস্টেন্স আলাদা ছিল, এখানে তো ডিস্টেন্সও দুটোরই সেম, সেম ম্যাগনিটিউড হবে ই এর, মানে বৈদ্যুতিক ক্ষেত্র দুটো চার্জের জন্যই। তাহলে আমি যদি দুটো চার্জকে ব্রেক করি, একে যখন ব্রেক করছি মানে এই ওপরের একটা কম্পোনেন্ট হচ্ছে, আমি যখন এইটাকে ব্রেক করছি নিচের একটা কম্পোনেন্ট হচ্ছে, এই কম্পোনেন্টটা আর ক্যান্সেল করবে না, কারণ দুটোর তো ম্যাগনিটিউড সেম, তো দুটোরই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর কম্পোনেন্ট তো সেম হবে, দুটো এক অপরকে ক্যান্সেল করবে। ঠিক আছে, আগেন আরো একটা কথা, এই যে এর এর জন্য যে বাঁদিকে যে কম্পোনেন্টটা হবে আর এর জন্য যে বাঁদিকে যে কম্পোনেন্টটা হবে, দুটোরই কিন্তু ম্যাগনিটিউড সেম হবে। ঠিক, আচ্ছা, ওকে। সো আমরা একটার ভ্যালু বের করবো আর 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, খুব সোজা। আর এই যেহেতু দুটো সেম হবে, এই দুটো এমনিতেই মুছে যাবে, এই দুটো আমাদের ভাবতে হবে না, এই দুটো এমনিতেই ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমার আলটিমেটলি কি দাঁড়াচ্ছে ডায়াগ্রামটা, একটু যাদের বুঝতে এখনো একটু প্রবলেম আছে, আমি আবার এই শুধু ডায়াগ্রামটা আঁকবো। মাইনাস কিউ প্লাস কিউ, এইখানে এটা মিড পয়েন্ট, এইটুকু এ, এইটুকুও এ, আমি একটা নিরক্ষীয় অবস্থান মানে পারপেন্ডিকুলার মাঝখান থেকে এই পয়েন্টে আমি বের করব ইলেকট্রিক ফিল্ড কত, তার জন্য আমাকে দুটো চার্জের থেকেই ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা ফেলতে হবে। এটা প্লাস চার্জ, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে এটা, এটা মাইনাস চার্জ, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে এই দিকে। দুটোরই যেহেতু ম্যাগনিটিউড সেম, কারণ ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা যেটা, দুটোরই ম্যাগনিটিউড সেম। আচ্ছা, এটা আর যদি হয় এটা এ, তাহলে এটা রুট ওভার আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা রুট ওভার আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে যেহেতু দুটোর ডিস্টেন্স সেম, দুটোর চার্জ সেম, তাহলে দুটোর ইলেকট্রিক ফিল্ড বা বৈদ্যুতিক ক্ষেত্রের ম্যাগনিটিউড মানে ভ্যালুও সেম হবে। ভ্যালু যদি সেম হয়ে থাকে, এই দুটো, এইটার যা ইলেকট্রিক ফিল্ড আর এটার যা ইলেকট্রিক ফিল্ড দুটো সেম, কিন্তু এখানে একটা প্রবলেম যে এখানে ডিরেকশনটা অন্যরকম। তাই আমাকে কি করতে হবে, আমাকে এক্স আর ওয়াই অ্যাক্সিসে এগুলোকে ব্রেক করে দিতে হবে। সবার ফার্স্টে ওপরেরটাকে ব্রেক করছি, এইদিকে একটা এইদিকে একটা ব্রেক করলাম এক্স আর ওয়াই কম্পোনেন্টসে, হলো। তারপরে এই নিচেরটাকে ব্রেক করছি, নিচের দিকে একটা, বাঁ দিকে একটা, একটু পজিশনিং এ গন্ডগোল হয়ে গেছে, বুঝে নিও। আচ্ছা, যেহেতু দুটোরই মানে ই প্লাস কিউ আর ই মাইনাস কিউ এর ম্যাগনিটিউড সেম, একটু আগে বলছিলাম, তার জন্যই এদের যে কম্পোনেন্ট গুলো সেগুলোরও ম্যাগনিটিউড সেম হবে। এই কম্পোনেন্টটা আর এই কম্পোনেন্টটা দুটোর ম্যাগনিটিউড সেম হবে, কারণ দুটোই সাইন কম্পোনেন্ট, আমরা জানি এটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট সাইন, সাইন কম্পোনেন্ট হয়। যেহেতু দুটো একদম উল্টো দিকে, এরা দুজন তো ক্যান্সেল করবে ইচ আদারকে, আর এই দুটোকে আমাদেরকে অ্যাড করে দিতে হবে। এবার আসছি অঙ্কে। ঠিক আছে, আচ্ছা আমি একটা জিনিস যে বললাম, এগুলোকে বলে সাইন কম্পোনেন্ট আর এটা হচ্ছে কস কম্পোনেন্ট, তো এটা হচ্ছে যদি থিটা হয়, এটাও থিটা, এই 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 কস থিটার ভ্যালু পরে বের করতে হবে আমাকে। আচ্ছা, তাহলে আমি যেই আমি যদি ফার্স্টে এই চার্জের আসি, হ্যাঁ আমি ফার্স্টে একটা একটা করে করছি। ই প্লাস কিউ এর জন্য কত বৈদ্যুতিক ক্ষেত্র হচ্ছে 1/4 পাই এপসাইলন নট ইন্টু অবশ্যই কিউ বাই রুট আন্ডার এটার স্কোয়ার। ঠিক, তাহলে বারবার করে আমি এটা লিখছি না, এটা হচ্ছে আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আমার আরটা একটু খুব বাজে হয়ে যাচ্ছে, এনিওয়ে ঠিক আছে। এটা হচ্ছে এর জন্য,
এই ফোর্সটা, কিন্তু এই ফোর্সটা তো আমার চাই না, আমার এর শুধু বাঁ দিকের কম্পোনেন্টটা চাই। আচ্ছা, আমি সেটা পরে বের করবো, দুটোরই যেহেতু সেম হবে একসাথে বের করে নেবো, ঠিক আছে। আর মাইনাস কিউ এর জন্য কি হবে, এটা তো সেম 1/4πε0, এখানে কিউ এর জায়গায় তো কিউই বসবে, মাইনাস তো বসবে না। আর ডিস্টেন্স কত, এটা r² √r² প্লাস a², যেহেতু স্কোয়ার তাই এটা। ঠিক আছে, এবার এদের সাইন কম্পোনেন্ট কনসিডার করব না, এদের শুধু কস্ট কম্পোনেন্ট কনসিডার করব। তাহলে আমার নেট নেট যে টোটাল যে বৈদ্যুতিক ক্ষেত্র সেটা কত হবে, সেটা হবে হচ্ছে ই টোটাল ইকুয়ালস ই প্লাস কিউ কস থিটা। থিটা মানে কত, এইটা প্লাস, আচ্ছা কস থিটা কেন, সেই রেজলিউশন অফ ভেক্টর। আমি যদি ওটা এখন বোঝাতে যাই আমার আর ইলেকট্রোস্ট্যাটিক্স পড়া হবে না। সবাই একটু ইলেকট্রোস্ট্যাটিক্স পড়ার আগে ভেক্টরটা কিন্তু খুব দরকার, অনেক ভেক্টরের কাজ হয় এখানে। এটা ঠিক আছে, দুটোরই ভ্যালু সেম, সো আমি কি করছি, আমি না এরকম করে দিচ্ছি, 2 ইন্টু 1/4πε0 ইন্টু কিউ বাই r² প্লাস a² ইন্টু কস থিটা। আচ্ছা কস থিটার ভ্যালু কত, কস থিটার ভ্যালু বের করতে হবে এবার আমাকে। কস থিটা, যদি এটা থিটা হয়, কস মানে হচ্ছে বেস বাই হাইপোটেনাস। বেস মানে হচ্ছে এ, হাইপোটেনাস মানে হচ্ছে √r² মাইনাস a²। বিলিভ তোমরা দেখতে পাচ্ছ, এ বাই √r², এই মাইনাস কেন বলছি, প্লাস প্লাস a²। ঠিক আছে, একটু মুছে ফেলছি। এটা কেন 2 হয়েছে নিজেরা একটু করে নাও। আচ্ছা ইকুয়াল এখান থেকে করছি, ঠিক আছে। এইটুকুটাকে নিজেরাই একটু বলো, আমি কি এটা লিখতে পারি 2qa, একটু সোজা করছি, বাই 4πε0 ইন্টু এই যে এই পার্টটা আছে এটাকে আমি এরকম লিখছি, r² প্লাস a² টু দি পাওয়ার 3/2। আমার মনে হয় করতে পারি, আমি এখানে ছোট্ট করে দিই। ধরো ধরো সে r² প্লাস a² হচ্ছে x, x ইন্টু x টু দি পাওয়ার হাফ, √x মানে x টু দি পাওয়ার হাফ, এটা নর্মাল এক্সপোনেন্ট, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। সো x টু দি পাওয়ার 1 প্লাস হাফ ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 3/2। তাই করেছি, 3/2। আচ্ছা, আবার সেই সেম জিনিস, আচ্ছা এখানে স্কোয়ারটাই লিখতে ভুলে গেছি, আবার সেই সেম জিনিসটা করব। যেহেতু r² অনেক অনেক বড় a² এর থেকে, এই a² টার্মটা আমরা নেগলেক্ট করব। নেগলেক্টিং a², আমরা কি করব, a²টাকে মুছে ফেলবো। তাহলে এবার কি পড়ে থাকছে, r² এর 3/2, ফার্স্টে স্কোয়ার রুট করব, তারপর r³ করব, ফাইনালি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে r³। এটা দাঁড়াচ্ছে ফাইনাল এক্সপ্রেশন, এটা দাঁড়াচ্ছে। এবার আবার চলে আসি আমার ডাইপোল মোমেন্ট। আচ্ছা এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, তাহলে এদের মধ্যে ডাইপোল মোমেন্টের ডিরেকশন হবে এটা, ঠিক আছে। আর এদের মধ্যে ডাইপোল মোমেন্টের ভ্যালু কত হবে, আমরা জানি যে চার্জ ইনটু ডিস্টেন্স, পি ইজ ইকুয়াল টু চার্জ ইনটু ডিস্টেন্স কত, 2a, এটাই ডাইপোল মোমেন্ট। এই ভ্যালুটাই আমরা এবার এখানে বসাবো। এবার আমাদের জন্য খুব সোজা, অত ব্রেকও করতে হবে না, এখানে 2qa করা আছে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, যে এখানে অনেকে ভুল করে, তোমরা, আমি চাই না তোমরা সেই ভুলটা করো। ডাইপোল মোমেন্টের ডিরেকশন কিন্তু এই দিকে, মাইনাস থেকে প্লাস ডান দিকে। ফোর্সের ডিরেকশন দেখো এই দিকে, ফোর্স মানে বৈদ্যুতিক ক্ষেত্র ডিরেকশন, ফোর্স তো না ওটা, ফিল্ড, ফিল্ডের ডিরেকশন বাঁ দিকে। তাহলে যখন আমি পি বসাবো সেখানে,
আমি যদি এখানে পি বসাতে চাই, আমাকে কিন্তু, এটা তো ম্যাগনিটিউড, আমি এখানে ডিরেকশনটা এরকম করে দিতে হবে। পি ক্যাপ মানে কি, যে ডাইপোল মোমেন্টের ডিরেকশন সেটার মাইনাস উল্টো দিকে, যেই দিকে ডাইপোল মোমেন্ট তার উল্টো দিকে বৈদ্যুতিক ক্ষেত্র, যদি নিরক্ষীয় অবস্থানে আমরা বের করতে চাই। ঠিক আছে, আমি যদি পুরো ক্লাসটাকে একটা পেজের মধ্যে লিখতে চাই সেটাই করছি। সবাই যদি কোনো এই নোটটা তোমাদের নিতে হয় তোমরা নিয়ে নিও। ফার্স্টে আমরা করেছিলাম ই এর ভ্যালু 1.602, অনেক সময় 603 লেখা থাকে, 10⁻⁻19 কুলম্ব। নেক্সট আসছি বৈদ্যুতিক শক্তি বা বৈদ্যুতিক বল, সেটার ফর্মুলা 1/4πε0 যদি ফ্রি স্পেস বা ভ্যাকিউমে থাকে, into Q1 Q2 by R square। তারপরে আসছি, আমরা কিন্তু আজকে অঙ্ক প্রায় করিনি, তাতেই প্রায় সময় শেষ হয়ে গেছে। এরপর আর চ্যাপ্টারটা তেমন কিছু বাকি নেই। এরপর আমরা করেছি বৈদ্যুতিক ক্ষেত্র, সেখানে আমরা করেছি এটা। এরপর আমরা কি করেছি, এরপর আমরা করেছি বৈদ্যুতিক ক্ষেত্র ডাইপোলের জন্য যদি অক্ষীয় অবস্থানে থাকে, তার ফর্মুলা 1/4πε0 into 2p/r³। ডিরেকশন কি ছিল, ডিরেকশন ছিল যেই দিকে ডাইপোলের ডিরেকশন সেই দিকেই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন বা বৈদ্যুতিক ক্ষেত্রের ডিরেকশন। এবার নিরক্ষীয় অবস্থান, ফর্মুলাটা কি একটু চেঞ্জ হয়, অনেকটাই সেম। আমি সব জায়গায় এপসাইলন নট লিখেছি, আমি সব জায়গায় ফ্রি স্পেস বা ভ্যাকিউম নিয়েছি। p/r³, ডিরেকশন কোন দিকে, ডাইপোল মোমেন্টের উল্টো ডিরেকশনে। এই পাঁচটা জিনিস, পাঁচটা ফর্মুলাই বেসিক্যালি আমরা আজকে পড়েছি। আচ্ছা, আজকে আমরা পড়াশোনা এইটুকু করব। এবার তোমরা বলো তোমাদের কোথায় কি প্রবলেম আছে। যদি তোমাদের প্রবলেম তেমন খুব বেশি না থাকে তাহলে আমি আর একটা ছোট্ট জিনিস পড়িয়ে দেবো। পূর্ণেন্দুদা, বলছি যে তুমি একবার যদি সবার মাইক্রোফোনটা অন করে দাও। হ্যালো, অভিমন্যু স্যার, সবাইকে একসাথে হ্যাঁ করাটা সম্ভব না, না, নয়েজ হবে। আমি সবাইকে বলবো যে সবাই যদি একটু চ্যাটে বলতে পারে যে কার প্রবলেম আছে, আমরা ইন্ডিভিজুয়ালি সেটা তাহলে অ্যাক্সেস করতে পারি, ইন্ডিভিজুয়ালি তাহলে আমরা দেখতে পারি। আমরা একটু কথাও বলে নিতে পারি সবার সাথে। আচ্ছা, আয়ুষ আচার্যি, বলো আয়ুষ। আচ্ছা তোমরা, আমি রাইটটা দিচ্ছি তোমাদেরকে, তোমরা একজন একজন করে নিজেদেরকে আনমিউট করতে পারো যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে স্যারের কাছে। আদারওয়াইজ আমি বাকিদের রিকোয়েস্ট করবো বাকিরা যেন মিউট করে রাখে, না হলে কি হয় খুব নয়েজ ক্রিয়েট হয়, কেউই কারোর কথা শুনতে পারবো না। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো তোমরা আনমিউট করতে পারো, কিন্তু একে একে, সবাই একসাথে করো না। তো আয়ুষ, দেবপ্রিয়া, দেবশ্রী কুন্ডু, আরেকজন এখানে জাস্ট বি লেখা আছে, নামটা পুরোটা লেখা নেই। তো এদের মধ্যে যারা রয়েছে তাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে তোমরা আনমিউট করতে পারো। আয়ুষ, দেবপ্রিয়া, দেবশ্রী, দীপশিখা, এখানে গ্যালাক্সি A30, এটা হয়তো ওই ফোনের নামটাই চলে এসছে আর কি। হ্যাঁ সেটাই। তো তোমাদের যদি কারোর কোনো প্রবলেম হয়ে থাকে, কোনো ডাউট হয়ে থাকে, তোমরা বলতে পারো। লাইভ সেশনের সেটাই বেনিফিট, নাহলে তো কোনো ভিডিও দেখা একই ব্যাপার। কারণ এইগুলো দেখো, এইগুলো মানে ইউটিউবে হয়তো আজকে স্যার যেটা পড়ালেন সেটা যে তোমরা ইউটিউবে পাবে না তা নয়।
সেটা হয়তো ইউটিউবেও তোমরা পাবে, কিন্তু আমাদের এই সেশনটাকে লাইভ করার উদ্দেশ্য কিন্তু একটাই। আচ্ছা, আমার মনে হয় অভিমন্যু একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি। রাজদীপ ঘোষ, হ্যাঁ রাজদীপ, তোমার প্রবলেম থাকলে তুমি আনমিউট করো, তুমি আনমিউট করে স্যারকে জিজ্ঞেস করতে পারো। আর যদি অডিওতে প্রবলেম হচ্ছে তাহলে তুমি চ্যাটে এখানেও লিখতে পারো কি প্রবলেম, তোমার কোয়েশ্চেনটা চ্যাট বক্সেও লিখতে পারো, তুমি আনমিউটও করতে পারো নিজেকে। তোমাকে রাইট দেওয়া আছে, তুমি নিজেকে আনমিউট করো, তুমি স্যারকে জিজ্ঞেস করতে পারো সরাসরি। রাজদীপ ঘোষ, হ্যাঁ আছে এখানে। স্যার আমার রেগুলেশন ভেক্টরটা একটু প্রবলেম হচ্ছে। রেজলিউশন অফ ভেক্টর, ঠিক আছে ওটা বলছি। ঠিক আছে, আমি এক এক করে নিচ্ছি। আমি তোমারটা আগে একটুখানি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আমি আছে আবার স্যার। স্ক্রিনটা শেয়ার করছি, তুমি আবার মিউট করে দাও। তুমি একবার দেখে নাও, যদি তোমার অসুবিধা হয় তুমি আবার আবার বলবে আমাকে, ঠিক আছে? আচ্ছা, আমি এক সেকেন্ড, স্টপ শেয়ারিং, স্ক্রিন স্টার্ট, 3 2 1 0। আচ্ছা, হচ্ছে স্ক্রিন শেয়ারিং। পাসওয়ার্ডটা আমি পেলে একটু সুবিধে হয়, কেন এখানে তো অনেক কিছু লেখা রয়েছে। তো আমি আমি একটা কাজ করছি, আমি এটাকে সেভ করে দিচ্ছি, আমি এটা গ্রুপে দিয়ে দেবো এই ফটোটা। হ্যাঁ, কিন্তু বলছি হোয়াইট বোর্ড পেলে কি ওদের আপনি রেগুলেশন অফ ভেক্টরটা রেকর্ডিং করে গ্রুপে দিলে ভালো হয় স্যার। আমি ক্লাসেই বলে দিচ্ছি, এখনই বলে দিচ্ছি। এই কলটা আহ, এমনিতেও রেকর্ডেড হচ্ছে। হুম আহ, কিন্তু এখানে নতুন পেজ কি করা যায়? নতুন পেজ মনে হয় না করা যায়। এক সেকেন্ড ওয়েট করো, এক সেকেন্ড। হ্যাঁ, বলো। আমি দেখছি কি করা যায়। ও আচ্ছা, জুমে বোধহয় ওইখানে হোয়াইট হ্যাঁ, বোর্ডটা করা যায় না। হ্যাঁ, হোয়াইট বোর্ড আছে, এবার সেটা মোবাইল থেকে অ্যাক্সেস করা যায় কিনা আমি জানি না, বাট আই ক্যান ডু ওয়ান থিং ফর ইউ। আচ্ছা, ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড না। এবার দেখো তো হোয়াইট বোর্ডটা যাচ্ছে কিনা। না, পাচ্ছি না আমি এখানে। তোমাকে আমি হোস্ট বানিয়ে দিচ্ছি, পাওয়া তো উচিত। এখানে যেহেতু মোবাইল জন্য বোধহয় তাহলে হচ্ছে না। হুম, ঠিক আছে, আমি একটা কাজ করছি। আমি আমি তোমার রাইটারের কাজ করছি, বলো। আচ্ছা আচ্ছা, আমি কি এখানে লিখতে পারবো? এখানে অ্যানোটেশন অন আছে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি তাহলে লিখতে পারবো, কোনো অসুবিধা হবে না। দেখো তুমি লেখার চেষ্টা এখান থেকে করা যায় না। আচ্ছা, এই তো লেখা যাচ্ছে, ঠিক আছে। Good to go. হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, ঠিক আছে? আমি একটা নর্মাল ভেক্টর রাখবো, ঠিক আছে? আমরা সবাই জানি ভেক্টর কি হয়। ভেক্টর একটা যে কোনো কোয়ান্টিটি যার একটা ম্যাগনিটিউড হয়, মানে যার একটা ভ্যালু হয় আর একটা পার্টিকুলার ডিরেকশন হয়, সেগুলো কি আমরা ভেক্টর বলি। আমি ধরো প্রথমে আগে একটা এক্সাম্পল নিয়ে নিই। ধরো ফোর্স একটা ভেক্টর, আমরা জানি ফোর্স একটা ভেক্টর। একটু মুছে নিই। ধরো আমরা যা পড়াশোনা করব রেজলিউশন অফ ভেক্টরে, সবকিছু আমরা একটা জিনিস মাথায় রেখে করব, যে আমরা কিন্তু এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ, আমরা সবকিছু কিন্তু এই কার্টেসিয়ান প্লেন যেটা বলে, যেটা এক্স ওয়াই অ্যাক্সিস, সেটাকে মাথায় রেখে করব, ঠিক আছে? ধরো আমি একটা ফোর্স, ধরো এখানে একটা, আচ্ছা এটা একটা বেস যেখানে একটা বক্স রাখা আছে, ঠিক আছে? এক সেকেন্ড, মুছে গেল। এখানে একটা বেস, এখানে একটা বক্স রাখা আছে। আমি এখানে কি মুছে যাচ্ছে? বলছি এটাতে না একটু প্রবলেম হচ্ছে আমার। এবার দেখো, এবার ট্রাই করো। হ্যাঁ, তো আমি আরেকবার ফ্রেশ করে নিচ্ছি। বুঝতে পেরেছি, আমি একটা অন্য ট্যাব খুলে ফেলেছিলাম সেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, নো প্রবলেম। আচ্ছা, এইখানে হচ্ছে একটা বেস যেখানে একটা বক্স রাখা আছে। আমি ধরো বক্সটাকে এরকম একটা ডিরেকশনে টানছি, আমি ফোর্স দিচ্ছি, আমি জানি ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, আমি এরকম একটা ডিরেকশনে টানছি।
এইরকম ডিরেকশন থাকলে আমার কোনো অঙ্ক করা খুব প্রবলেম হয়, অনেক সময় খুব প্রবলেম হয়। যদি আমি আমরা জানি, আমরা সবাই ট্রায়াঙ্গুলার ল জানি, আমরা প্যারালেলোগ্রাম ল জানি, যেগুলো ভেক্টর অ্যাডিশনের, ভেক্টর দুটো ভেক্টরকে অ্যাড করতে আমাদের কাজে আসে। যদি এরকম হয় যে প্রথমে এটা একটা ভেক্টর, এটার থেকে এই একটা ভেক্টর, এটার থেকে এই একটা ভেক্টর, এখান থেকে এই একটা ভেক্টর হচ্ছে, এরকম যদি অনেকগুলো ভেক্টর চলে আসে না, আমাদের অ্যাড করতে সমস্যা হয়। বারবার করে ওই অত বড় ফর্মুলাটাকে কাজে লাগানো, তার থেকে একটা খুব সুবিধার জিনিস হয়। কি হয়, আমরা আমরা এই যে কোনো ভেক্টরকে তার এক্স অ্যাক্সিসে কতটা তার এফেক্ট আর তার ওয়াই অ্যাক্সিসে তার কতটা এফেক্ট, এটা আমরা বের করে নিতে পারি। ঠিক আছে, যদি আমি সেটা বের করে নিতে পারি, তাহলে দেখো আমি যদি এই যে এটা সাইডে এঁকেছি না, এটাতেই একটা সুবিধা আছে। এটা তো এক্স অ্যাক্সিসের মতনই আছে। এটা যেহেতু এই দিকে নিচের দিকে করে আছে, এটাকে যদি আমি মুছতে চাই, মানে এটাকে যদি আমি ব্রেক করতে চাই, একটা এইটা হবে, মানে যখনই এটা এরকম একটা ডিরেকশনে ভেক্টর আছে, তার অবশ্যই সেই নিচের দিকে একটা ফেস করছে, নিচের দিকে কিছুটা যাচ্ছে, এন্ড ডান দিকে কিছুটা যাচ্ছে। কিছুটা নিচের দিকে যাচ্ছে মানে ওয়াই অ্যাক্সিস মাইনাস ওয়াই অ্যাক্সিস, কিছুটা ডান দিকে যাচ্ছে বা প্লাস এক্স অ্যাক্সিস। তার জন্যই তো এইরকম একটা ডিরেকশনে সে যেতে পারছে, তার জন্যই সে এরকম একটা ডিরেকশন যেতে পারছে। দেখো, যেটা ছিল এতক্ষণ করা, সেটাকে কিন্তু দুটো খুব ইজিলি পারপেন্ডিকুলার ডিরেকশনে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আবার করছি, বাকিগুলোকেও করে নি। এটা যেরকম এইরকম দিকে করা আছে, তার মানে অবশ্যই এর একটা ওপর দিকে কম্পোনেন্ট আছে, মানে সেই কিছুটা ওপর দিকে যাচ্ছে আর কিছুটা ডান দিকে যাচ্ছে। যদি তাই করি, এটাকে আমি মুছে ফেলছি, এটার জায়গায় কি হবে, একটা ওপর দিকে কম্পোনেন্ট হবে আর একটা ডান দিকের কম্পোনেন্ট হবে। আমি না, মানে বেসিক্যালি সবগুলো ওভারল্যাপ করবে, আমি লিখছি না, ওভারল্যাপ করছি না, যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয়। আরো একটা ভেক্টর আছে আমার কাছে, যেটা এই দিকে, যেটা এইরকম। ধরো আমি একটু এটা ঠিক করে এঁকে নিই, যেটা হচ্ছে এইরকম। আচ্ছা, এইখানে আমি একটু দেখছি যে ভেক্টরটা উপর দিকে যাচ্ছে আর একটু বাঁ দিকে যাচ্ছে। এটাকে আমরা কিভাবে ব্রেক করতে পারি? এই বাঁ দিকে যাচ্ছে এন্ড উপর দিকে যাচ্ছে। মোট কথা কি বলতো, আমাকে এক্স আর ওয়াই অ্যাক্সিসের মধ্যেই ব্রেক করতে হবে। তাহলে এটাকে আমি এইভাবে লিখে ফেলি, মানে এ কিছুটা হচ্ছে বাঁ দিকে যাচ্ছে আর কিছুটা ওপর দিকে যাচ্ছে। আচ্ছা, এবার আমার তাহলে যতগুলো ভেক্টর ছিল, আমি এটাকে একটু ফর দ্য টাইম বিং মুছছি। এবার আমার যতগুলো ভেক্টর ছিল, আমি এবার দেখি আমার উপর দিকে কে কে ভেক্টর আছে। এ ধরো এই যে এটা উপর দিকে আছে, এটা বি উপর দিকে আছে, এটা সি ধরো নিচের দিকে আছে। তাহলে আমি কি বের করতে পারি যে আমার এক্স এক্স অ্যাক্সিস, মানে এক্স সরি সরি উপর দিকে নিচের দিকে বলছি, ওয়াই অ্যাক্সিস এর নেট কতটা কি আছে? আমি না ওয়াই অ্যাক্সিসই লিখছি, এরকম কিন্তু লেখে না, আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি। ওয়াই অ্যাক্সিস এর নেট আছে হচ্ছে ওপর দিকে মানে প্লাস হবে, এ প্লাস বি, নিচের দিকে মানে মাইনাস হবে। ঠিক আছে, এতটা। আচ্ছা, এবার আমি দেখি আমার এক্স অ্যাক্সিসে কি আছে। এক্স, আমি এগুলো মুছছি, এটা মুছছি। এবার আমার এক্স অ্যাক্সিসে কি আছে, ধরো এটা একটা আছে, যেটা ধরো পি, যেটা এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসের দিকে আমার কতটা ভেক্টর আছে, কতটা এফেক্ট আছে, একটা ধরো পি, আরেকটা হচ্ছে ডান দিকেই আছে মানে প্লাস হবে, এটা ধরো কিউ, আমি প্লাস করে দিচ্ছি। এইটা দেখো ডান দিকের দিকে আছে মানে প্লাস এক্স অ্যাক্সিস, ধরো আর পি কিউ আর প্লাস আর। এবং এটা দেখো একটা বাঁ দিকে আছে মানে অপোজিট, এক্স অ্যাক্সিসের অপোজিট, পি কিউ আর এস, উল্টো দিকে হবে মানে মাইনাস হবে। পি কিউ আর মাইনাস এস। এই যে আমাদের এই পুরো মানে একটা মেস ডায়াগ্রাম ছিল, সেটাকে কিন্তু আমরা খুব সিম্পলি এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে ব্রেক করে নিতে পারলাম। এবার আমাদের কাছে যে অ্যাকচুয়াল নেট ফোর্স কত, সেটা বের করা খুব সোজা। কেন? কারণ আমরা জানি যে এক্স আর ওয়াই অ্যাক্সিস হয় পারপেন্ডিকুলার টু ইচ আদার। যদি পারপেন্ডিকুলার টু ইচ আদার হয়, আমরা পিথাগোরাস থিওরেম ইউজ করে অ্যাকচুয়াল রেজাল্টটা বের করতে পারি। তাহলে এবার নেট রেজাল্ট কি হবে? নেট রেজাল্ট হবে পিথাগোরাস থিওরেম কি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স এর জায়গায় এটা বসাবো, ওয়াই এর জায়গায় এটা বসাবো, স্কোয়ার করবো, পেয়ে যাবো ভ্যালু। এইটা হচ্ছে
জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে রেজলিউশন অফ ভেক্টর করলে আমরা কোনো একটা ভেক্টরকে যদি তার এক্স আর ওয়াই অ্যাক্সিসে ব্রেক করে দিই, এক্স আর ওয়াই কম্পোনেন্টে ব্রেক করে দিই, তাহলে সেই অঙ্কটা করতে আমাদের খুব সুবিধা হয়। ঠিক আছে, এবার যে অ্যাকচুয়ালি রেজলিউশন অফ ভেক্টরের ফর্মুলাটা কি আমি সেটাতে আসছি। ঠিক আছে, এটাই কিন্তু রেজলিউশন অফ ভেক্টর। হ্যাঁ এবার আচ্ছা, এবার আমি ওই ডায়াগ্রামটাতে যাচ্ছি যেটা আমি করছিলাম। এটা একটা ব্লক আছে, যেই ব্লকটাকে আমি এরকম একটা ডিরেকশনে পুল করছি, ফোর্স দিচ্ছি বা কোনো ভেক্টর, জাস্ট একটা ভেক্টর। ধরো সেই ভেক্টরটার ম্যাগনিটিউড হচ্ছে এফ। ঠিক আছে, এইখানে আমার তো দুটো কম্পোনেন্ট, আমি জানি এটা হচ্ছে, এটা যেহেতু এই দিকে, তার মানে এ একটা কম্পোনেন্ট হবে ডান দিকে আর একটা কম্পোনেন্ট হবে ওপর দিকে। এবার এই দুটো কম্পোনেন্টের ম্যাগনিটিউড কত হবে সেটা আমাকে বের করতে হবে। আমি যেটা এক্স ওয়াই জেড তো আমি ধরে নিলাম, কিন্তু সেটা তো আমাকে বের করতে হবে। সেটা এবার আমরা বের করব। দেখো, আমি ধরছি যে বেসের সাথে যে এই অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে থিটা, সেটা থিটা। বেসের সাথে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, বা এক্স অ্যাক্সিসের সাথে, বা হ্যাঁ এক্স অ্যাক্সিসের সাথে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। মেইনলি আমরা এটা এক্স অ্যাক্সিসের সাথেই ধরি। আচ্ছা, এটা যদি থিটা হয়, এটা কি ঠিক যে আমি যদি এটাকে ব্রেক করি, আমি একটা একটা জাস্ট বক্স বানাচ্ছি। ঠিক আছে, আরে একটা just, লাগতেছে না ফোন। আমি ফোন করবে, বাকিদের দাঁড়াও। বলবো একটু মিউট করে দিতে, নাহলে বাকিদের ডিস্টার্ব হবে। ওকে, আচ্ছা। সো এইটা যেটা আমার ভেক্টর ছিল সেটাকে আমি ব্রেক করব। এবার দেখো কিভাবে ব্রেক করে। আমি কয়েকটা ডাইমেনশন লিখছি। এটা ধরো, এই পয়েন্টটা ধরো ও, এই পয়েন্টটা ধরো এ, এটা ধরো বি, এন্ড দিস ইজ সি। ঠিক আছে, এ বি সি, সরি, ও এ বি সি, তিনটে পয়েন্ট, চারটে পয়েন্ট। আমি ধরেছি এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা। আমার এটাকে যদি আমি ব্রেক করি, আমার কি আর অন্য কোনো কালার আছে? হ্যাঁ, এইটুকু হবে আমার এক্স কম্পোনেন্ট, এইটুকু হবে আমার ওয়াই কম্পোনেন্ট। ওকে, এর বেশি কিন্তু হবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে अगेन একটা ভেক্টর যেটাকে আমি দুটো কম্পোনেন্টে ব্রেক করছি, এটা তো একটা স্কোয়ারই ফর্ম করবে আর একটা হয়তো রেক্ট্যাঙ্গেল ফর্ম করবে, বাট এরকম কিন্তু হবে না। একটু এটা মুছে ফেলি এবার। হ্যাঁ, সো এবার নিজেরাই বলো, এইটা যতটা, এইটা যতটা, দুটো কি এক? নিজেরাই ভাবো। দি আনসার ইজ ইয়েস, এই দুটো হচ্ছে সেম, কারণ এটা তো একটা বক্সের মতো। সিমিলারলি এইটা যতটা আর এটা যতটা, দুটো এক। ঠিক, তাহলে এবার যদি আমি এই সেম ডায়াগ্রামটা না একটু এখানে ফ্রেশ করার জন্য করছি, এটা হচ্ছে আমার ওয়াই কম্পোনেন্ট, এটাও তাহলে আমার ওয়াই কম্পোনেন্ট, একই জিনিস। আচ্ছা, এটা হচ্ছে আমার এক্স কম্পোনেন্ট, এটাও তাহলে আমার এক্স কম্পোনেন্ট, একই জিনিস। এবার একটু যেটা অঙ্কের দিকে যায়, আমি যদি শুধু এইটুকু চাই, যদি আমি আমার এক্স কম্পোনেন্টটা চাই, আমি আমার মনে হয় তোমরা বুঝতে পারছো আমি কোনটা মার্ক করছি, যে এইটুকু পার্টটা মার্ক করছি, এটা আমার এক্স কম্পোনেন্ট, এটাকে আমার চাই। তার মানে আমার চাই হচ্ছে ও এ। আচ্ছা, ও এ চাই আমার। আমি একটা কাজ করি, হ্যাঁ, আমি না কস থিটার ভ্যালু বের করি। কস থিটা, কস মানে কি? বেস বাই হাইপোটেনাস। এটা যদি থিটা হয়, অবশ্যই এটা আমার বেস আর এটা আমার হাইপোটেনাস। তাহলে আমার বেস হচ্ছে ও এ আর আমার হাইপোটেনাস হচ্ছে ও বি। আমার এক্স কম্পোনেন্ট চাই, এক্স কম্পোনেন্ট মানে হচ্ছে ও এ। তাহলে ও এ কি হবে? ও এ হবে হচ্ছে ও বি কস থিটা। ঠিক আছে, এবার বোঝা যাচ্ছে যে আমি যেগুলো এক্স ওয়াই জেড লিখছিলাম সেগুলোর অ্যাকচুয়ালি ভ্যালু হয় এরকম। ওবি কি হয়? ওবির ভ্যালু তো আমি জানি, ওবির ভ্যালু তো হচ্ছে এফ। ওবি মানেই এফ, এটাই ওবি, এটাই এফ। সো যেটা বেস কম্পোনেন্ট বা এক্স কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টের ভ্যালু হয় হচ্ছে এফ, বা যে ভেক্টরটা ইনটু কস থিটা। এটা একটা হলো।
এবার আমাকে শুধু এক্স কম্পোনেন্ট বের করলে হবে না, আমাকে ওয়াই কম্পোনেন্টও বের করতে হবে। আমি নিয়ে নিচ্ছি ধরো সাইন থিটা নিয়ে আগে, সাইন থিটা নিচ্ছি। সাইন থিটা কি হয়? সাইন থিটা হয় পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। যদি এটা আমার থিটা হয়, অবশ্যই এটা আমার পারপেন্ডিকুলার, মানে এবি বাই এটা হচ্ছে ওবি, হাইপোটেনাস হচ্ছে ওবি। আমার চাই কি? আমার চাই হচ্ছে ওসি চাই আমার, সেটা আমার পারপেন্ডিকুলার কম্পোনেন্ট বা ওয়াই কম্পোনেন্ট। ওবি আর এবি দুটো সেম, আমি একটু আগেই বলেছি ওবি আর এবি দুটোই সেম। তাহলে এবি জায়গায় আমি, আচ্ছা ঠিক আছে, আমি এখনকার মতো এবি লিখছি। এবি ইজ ইকুয়াল টু ওবি সাইন থিটা। নাও আমরা জানি কি এবি আর এটা দুটো সেম, তাহলে আমি এবি কে মুছে এখানে ওসি লিখতে পারি। আর ওসি মানেই হচ্ছে আমার এক্স কম্পোনেন্ট। আচ্ছা अगेन ওবি মানে হচ্ছে এফ, আমরা জানি এফ ইন্টু সাইন থিটা। তাহলে এখানে আমি একটু বোঝার জন্য লিখছি, ও এ হচ্ছে আমার এক্স কম্পোনেন্ট ছিল আর ও সি হচ্ছে ওয়াই কম্পোনেন্ট ছিল। এইভাবেই হচ্ছে ভেক্টরস কে রিজলভ করে বা ভেক্টরস কে ব্রেক করে তার এক্স আর ওয়াই কম্পোনেন্ট। মাথায় রাখবে একটা জিনিস, যেই এক্স আর ওয়াই মানে ওয়াই কম্পোনেন্ট যে সব সময় সাইন থিটা হবে তা কিন্তু না। আমার সাইন আর কস কিসের বেসিসে হচ্ছে? অ্যাঙ্গেলের বেসিসে। অ্যাঙ্গেল যদি আমাকে, আমি যদি এটা মুছে ফেলি পুরোটা, যদি এটা আমার ছিল তো বক্স, আমি ধরো এরকম টানছিল, আমার যদি এই অ্যাঙ্গেলটা থিটা দিত, মানে ওয়াই অ্যাক্সিস এর সাথে অ্যাঙ্গেল যদি থিটা দিত, তাহলে আমার এই কম্পোনেন্টটা হয়ে যেত এফ কস থিটা আর এই কম্পোনেন্টটা হয়ে যেত এফ সাইন থিটা। সো এইটা মনে রাখার সব থেকে ইজি উপায় কি জানো? এটার মনে রাখার সব থেকে ইজি উপায় হচ্ছে যেই 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 অ্যাক্সিসে থিটাটা লাই করছে, এইখানে থিটা লাই করছে এই দিকে, যেই কম্পোনেন্টটাতে থিটাটা লাই করছে, থিটাটা মানে রেস্ট করছে, যেই থিটাটা যেই দিকে আছে সেটা কস হবে। চোখ বন্ধ করে আমি এটা করব, আমার কখনো ভুল হবে না। আমাকে যদি কখনো যেই রকমই দিক, হ্যাঁ আমাকে যেরকমই দিক, আমাকে ধরো একটা ফোর্স দিয়েছে, আমি আচ্ছা আমি একটা কাজ করি, যেটা ওখানে করছিলাম সেটাই করি। আমার ফোর্সটা ছিল এরকম, ঠিক আছে? তাহলে আমার এটা দুটো ব্রেক হবে, একটা হচ্ছে ওপর দিকে আর একটা নিচের দিকে আর একটা এই দিকে। আমি বলেছিলাম এই ওপরেরটা সব ক্যান্সেল আউট হয়ে যাবে। ওকে, আমি বলেছিলাম এই ওপরের এটা সব ক্যান্সেল হয়ে যাবে। আমি এটাকে কস থিটা ধরেছিলাম তো রেজলিউশন অফ ভেক্টর বলে, ঠিক আছে? সেটা কেন বলেছিলাম? আমার ডায়াগ্রামটা এরকম ছিল, এরকম ছিল আমার ডায়াগ্রাম। আমি এইটাকে থিটা নিয়েছিলাম। আচ্ছা যদি এটা থিটা হয়ে থাকে, আচ্ছা अगेन এটাকেও থিটা নিয়েছিলাম, যদি এটা থিটা হয়ে থাকে, এটা 90 ডিগ্রি, দিস ইজ 90 মাইনাস থিটা, এটা 90 মাইনাস থিটা, এটাও তাহলে 90 মাইনাস থিটা। কেন? কারণ দেখো দুটো স্ট্রেট লাইন জাস্ট ইন্টারসেক্ট করছে, এটাও 90 মাইনাস থিটা, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল 90 মাইনাস থিটা। এটা যদি 90 মাইনাস থিটা হয়, আমি এটাকে পূরণ করে দিচ্ছি, দিস ইজ 90, দিস ইজ अगेन থিটা। আমি একটুখানি না এগুলোকে যদি মুছতে পারতাম, এটা যদি 90 মাইনাস থিটা হয়, দিস ইজ अगेन থিটা। এটা যদি থিটা হয়, দিস ইজ থিটা। কেন? কারণ এই দুটো তো প্যারালাল লাইন আর এটা ট্রান্সভার্সাল, তো এটাও থিটা। এটা যদি থিটা হয়, দিস উইল বি কস থিটা। কেন? কারণ থিটা যেই সারফেসে আছে সেটা কস হবে, তো আমি ওই জন্যই এটা করেছিলাম ই কস থিটা। আর এই সারফেসটাতে থিটা নেই, এটা হয়ে গেছিল ই সাইন থিটা। সমস্ত সাইন কম্পোনেন্ট ক্যান্সেল হয়ে যায় বলেছিলাম। এটা তো হচ্ছে আমি এর জন্য করলাম। সিমিলারলি নিচেরটার জন্য দেখিয়ে দিই, যখন এইটা ডিসকাস করাই হচ্ছে একবারে নিচেরটার জন্য দেখিয়ে দিই। ঠিক আছে, এই নিচেরটার জন্য দেখানো খুব সোজা। এটা
এরকম ছিল তো, এটাকে ব্রেক করব মানে একটা এই দিকে বাঁ দিকের কম্পোনেন্ট আর একটা নিচের দিকের কম্পোনেন্ট। যদি এরকম হয় অবশ্যই একটা বাঁ দিক আর একটা নিচের দিকের কম্পোনেন্ট। এটাকে আমি থিটা বলেছিলাম। এটা যদি থিটা হয় দেন অবশ্যই দিস ওয়ান ইজ থিটা। জিগজ্যাগ অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে এটা যদি থিটা হয়, যেটার উপর থিটা লাই করে, এটা ছিল ই কস থিটা। এটা হয়ে গেছিল, এটা তখন ছিল আমার ই, মনে আছে? এটা ছিল আমার ই। তাহলে থিটা লাই করছে এই সারফেসে, এটা হয়ে যাবে ই কস থিটা। মোট কথা থিটাটা যেই সারফেসে থাকবে সেটা হয়ে যাবে কস, আর থিটাটা যেই সারফেসে থাকবে না সেটা হয়ে যাবে সাইন। ওকে, থ্যাংক ইউ, এতটাই আছে। এবার বলো কোনো বুঝতে অসুবিধা হয়েছে কিনা। রেজলিউশন অফ ভেক্টর তোমরা জাস্ট 11 এর বইটা একবার, যদি এটাও প্রবলেম হয় তোমরা একবার 11 এর বইটা দেখে নিও, একদম এটাই আছে, খুব সোজা জিনিস। ফার্স্ট চ্যাপ্টার ভেক্টর, ভেক্টর ক্যালকুলেশনস। আমি হোয়াইট বোর্ডটা ক্লিয়ার করে দিতে পারি। আর বলো কার কি ডাউট আছে, কারো কোনো প্রবলেম আছে কিনা। স্যার হ্যাঁ বলো। স্যার এফ সাইলেন্ট আর এফ সাইলেন্ট নটের মধ্যে ডিফারেন্সটা একবার বুঝিয়ে দিন। ডিফারেন্সটা কি অবশ্যই বোঝাবো। এপসাইলন আর এপসাইলন নটের ডিফারেন্স, আমরা এপসাইলনটা তো আজকে সময় হবে না, ওটা হচ্ছে পারমিটিভিটি, বা অ্যাকচুয়ালি পারমিটিভিটি না, অনেক টার্ম বলে বাংলাটা আমরা জানি না, আমি পারমিটিভিটি বলছি। এটা হচ্ছে একটা যেই মিডিয়ামে, যেই যেই জায়গায় সেই চার্জ গুলো রাখা আছে, সেই জায়গাটা বা সেই মিডিয়ামটার একটা প্রপার্টি, ঠিক আছে? আমি যদি ভ্যাকিউম, ভ্যাকিউম মানে কি শূন্যতা, ভ্যাকিউম মানে ভ্যাকিউম, আমরা যদি ভ্যাকিউমের মধ্যে দুটো চার্জকে রাখি, তাহলে আমরা তখন তখন যে তখন যে পারমিটিভিটি, সেটার ভ্যালু হচ্ছে এপসাইলন নট, ঠিক আছে? সেটার ভ্যালু হচ্ছে এপসাইলন নট। সেটা প্রায় এরকম হয় 8.854 ইন্টু 10⁻⁻12, অলমোস্ট এরকম একটা ভ্যালু হয়, ঠিক আছে? কিন্তু সেটা কিন্তু আমি বাকিদের বলবো একটু মিউট করে দিক, তাহলে কোনো নয়েজ আসে। তো ভ্যাকিউমের মধ্যে যে আচ্ছা বাকিরা একটু মিউট করে দাও, ঠিক আছে? কারোর থেকে নয়েজ আসছে। ওকে, থ্যাংক ইউ। সো ভ্যাকিউমের মধ্যে যদি আমি চার্জটা রাখি, তখন যে আমি ওই এপসাইলনের ভ্যালুটা নেব, বা আমি এপসাইলন বলবো না, আমি বলবো পারমিটিভিটির ভ্যালু। যদি আমরা ভ্যাকিউমের মধ্যে চার্জ রাখি, তাহলে যে আমরা পারমিটিভিটির ভ্যালুটা নেব সেটা হবে আমার এপসাইলন নট। যদি আমি ভ্যাকিউম ছাড়া অন্য কোনো মিডিয়ামের মধ্যে রাখি, ধরো আমি 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 ধরো জলের মধ্যে রেখেছি, আমার ইচ্ছা আমি চার্জকে জলের মধ্যে রাখবো, এটা একটা বিকার, এর মধ্যে জল আছে, আমি জলের মধ্যে আমার খুব সাহস, আমি চার্জ রেখেছি, তখন আমাকে এই জলের পারমিটিভিটি, এই ভ্যালুটা বসাতে হবে। সেই জলের পারমিটিভিটি এক রকমের হবে। যদি আমি ধরো আমি খুব স্মার্ট, আমি কাঁচের মধ্যে চার্জকে প্লেস করব, তাহলে আমাকে তখন কাঁচের পারমিটিভিটি ইউজ করতে হবে। আমি যদি মেটালের মধ্যে চার্জ প্লেস করি, তাহলে আমাকে যদি তখন আমাকে ফোর্স বের করতে হয়, তখন আমাকে দেখতে হবে যে চার্জটা প্রথমে আছে কোথায়, চার্জটা কি মেটালের মধ্যে আছে, তাহলে আমাকে মেটালের পারমিটিভিটি নিতে হবে। আমি যদি ভ্যাকিউমের মধ্যে রাখি, তখন আমাকে ভ্যাকিউমের পারমিটিভিটি নিতে হবে, যেটা হচ্ছে এপসাইলন নট। এই এপসাইলন নটের ভ্যালুটা হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12। এপসাইলনের ইউনিট আমরা রিপিট করবেন? আবার রিপিট করছি, পারমিটিভিটি। শুধু না না স্যার, ওটা না, শুধু এপসাইলন নটের মানটা আর কি। এপসাইলন নটের ভ্যালুটা আমি লিখে দিচ্ছি, দাঁড়াও। 8.854 ইন্টু 10⁻⁻12। এপসাইলনের দেখো পারমিটিভিটির আমি যেটা ইউনিট, সেটা কিন্তু আমি আগে লিখেছিলাম, সেখান থেকে লিখে দিও, কারণ সেটা না হলে আমাকে এখন আবার বানিয়ে আনতে হবে। 8.854 ইন্টু 10⁻⁻12, এটাকে পারমিটিভিটি বলে। এখানে আরো একটা টার্ম আসবে পরের ক্লাসে, যে ডাইইলেকট্রিক, অনেক কিছু বলে, বাট আমাদের এখনকার জন্য এটাকে বলে পারমিটিভিটি। যেটা আমার এখনো অব্দি যেইটুকু জানতে হবে সেটা হচ্ছে, এটা একটা যেই মিডিয়ামে চার্জটা আছে, সেই মিডিয়ামের একটা প্রপার্টি। কি প্রপার্টি, কি কিসের ওপর ডিপেন্ড করে, সব ডিটেলসে আমরা পড়বো, কোনো চিন্তা নেই।
ওকে, আর বলো কি ডাউট আছে, স্যার বলো। বললাম একটি বিন্দু আধান যদি স্থির থাকে আর অপর বিন্দু আধান যদি তাকে আবর্তন করতে থাকে, তাহলে সেক্ষেত্রে কি কুলম্বের সূত্র প্রযোজ্য হবে? মানে তুমি বলছো যে একটা পয়েন্ট চার্জ ধরো একটা আছে এখানে, আর একটা এরকম ভাবে ঘুরে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, তার চারপাশ দিয়ে। হ্যাঁ, কেন হবে না? যেখানেই দুটো চার্জ থাকবে, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক্স না। এখানে কিন্তু চার্জটা দেখো তুমি নিজেই বলছো সেটা ঘুরছে, সেটা মুভ করছে, সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাচ্ছে, ঠিক? অবশ্যই তখনও অ্যাপ্লিকেবল হবে, কারণ দুটো চার্জের মধ্যে ফোর্স, এটার ফর্মুলাটাই এটা, কুলম্বস ল, ঠিক আছে? কিন্তু সেখানে চেঞ্জ হবে, সেখানে চেঞ্জ হবে কেন? কারণ যখনই প্রত্যেকটা পয়েন্টে যদি এই চার্জটা ধরো এইখানে যে চার্জটা মুভ করছে সেটা যাই ভ্যালু হোক, সেটা তো সরে যাচ্ছে, তাহলে আমার প্রত্যেকটা পয়েন্টে ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে, ডিরেকশন চেঞ্জ হবে, তারপর ডিস্টেন্স চেঞ্জ হবে। যদি ডিস্টেন্স সেমও থাকে, এই পুরোটাতে যদি ডিস্টেন্স সেমও থাকে, তাও তো ধরো আমি কথার কথা বলছি, এর চার্জ প্লাস এর চার্জও প্লাস, তাহলে ফোর্স এই দিকে মানে এর জন্য এইদিকে ফোর্স হবে যখনই আচ্ছা, এক সেকেন্ড, হ্যাঁ, যখনই এই চার্জটা এইখানে চলে যাবে তখনই এই দিকে ডিরেকশন হয়ে যাবে, তো ডিরেকশন প্রত্যেকটা পয়েন্টে চেঞ্জ হয়ে যাবে, বাকি ফর্মুলা একটাই। স্যার বলো। স্যার যদি কক্ষপথটা উপবৃত্তাকার হয় তাহলে তো আর এর মানটা কোথাও বেশি হবে, কোথাও কম হবে। হ্যাঁ, তখনও কি কুলম্ব ল কাজ হবে? দেখো দেখো কুলম্বের লটা সবসময় কাজ হবে, তুমি যেটা বলছো সেখানে আর এর মানটা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, তো চেঞ্জ হলে হবে, কিন্তু কুলম্বের লটা একই, তোমাকে ওইভাবেই বের করতে হবে, বুঝলে? তুমি যেটা বলছো যে এটা একটা সার্কেল হচ্ছে না, একটা গোলক হচ্ছে না, কিন্তু তুমি আর এর ভ্যালুটা চেঞ্জ হবে, কিন্তু আর এর ভ্যালু চেঞ্জ হলে হবে, আমার ফর্মুলা তো চেঞ্জ হয়ে যাবে না তার জন্য, ঠিক আছে? আর বলো। মানে প্রত্যেকটা পয়েন্টে ফোর্স বা শক্তি, যে বৈদ্যুতিক শক্তি, সেটা আলাদা হবে, এটা হবে যে প্রত্যেকটা পয়েন্টে এক হবে না, আর আলাদা হবে এটা এই কারণেও আলাদা হবে যে তাদের ডিরেকশন আলাদা, তাদের মধ্যে ডিস্টেন্স আলাদা। যদি ডিস্টেন্সটা সেম থাকে, যদি যদি একটা সার্কেল হয়, তাহলে কি প্রত্যেকটা পয়েন্টে ডিস্টেন্স সেম, ম্যাগনিটিউড সেম হবে ফোর্সের, বৈদ্যুতিক শক্তির, কিন্তু প্রত্যেকটা পয়েন্টে তাদের ডিরেকশন চেঞ্জ হবে, তো আলটিমেটলি তো বৈদ্যুতিক শক্তি তো সেটা তো একটা ভেক্টর, সেটা চেঞ্জ হবে। এবার যদি সেটা অন্য রকমের হয়েছে কিনা, যদি প্রত্যেকটা মুহূর্তে আর এর ভ্যালুও চেঞ্জ হতে থাকে, তাহলে তো ম্যাগনিটিউডও সেম হবে, চেঞ্জ হবে ফোর্সের, ডিরেকশনও চেঞ্জ হবে ফোর্সের, ঠিক আছে? আর বলো কার কি প্রবলেম আছে আর। So I would like you to just explain the electric field ones, like the charges part in the electric field. ওকে, ইলেকট্রিক ফিল্ডে চার্জের পার্টটা ফাইন। Yeah. ওকে, ইলেকট্রিক ফিল্ড মিন্স একটা স্পেস, যেই স্পেসের মধ্যে যতটা রিজিয়নের মধ্যে সেই চার্জটা তার ফোর্সকে এক্সার্ট করবে, ইট উইল এক্সার্ট দ্যাট ফোর্স। ওকে, সাপোজ there is a charge of plus q. Okay, I will request all of you. She has requested me to just conduct this little topic in English. I believe she is not from Bengali background, so let's do that for her. Okay. Suppose I have taken a positive charge plus q, and electric field is that particular region in which this charge will exert its force. Okay, that much, that's all, that's electric field. For example, okay, let's take another color. Suppose this charge is going to exert its force in this particular region. Okay, it means if I place a test charge, now what is a test charge? A test charge is a charge of
+1 coulomb. Okay, with a magnitude of with a magnitude of 1 coulomb and with a polarity of positive, I mean plus. If I place that +1 coulomb charge anywhere in this region, then this test charge, this test charge will experience some force because of this one. If it is experiencing any force, maybe if this distance is less, then the force will be more. We know that. If the distance is more, the force will be less. But if it experiences some force, then obviously this test charge is within the electric field of this charge q, because electric field is defined as the force experienced by any test charge due to any other charge. Okay, it means if this test charge is placed somewhere there, okay, sorry, not q, it will be +1. If this test charge is placed outside that region, it will experience no force. Why? Because the distance, it's increasing so much that the value of force or the magnitude of force is going down, right? So that's why the value of force will decrease as the magnitude of that distance increases. So this is this particular region where any test charge experiences some force because of this charge is called electric field. That's what electric field is. And actually, that's why, if I raise this one, and that's why electric field is basically what? Force experienced by a test charge due to any other charge. Okay, this one is the other charge and this one is the test charge, and the distance remains the same. It's the force experience. So obviously it will be r square. And finally, it will be this. And we write it as E. This is electric field. It's the region in which any charge exerts some force. Okay, is it clear now? Yeah, so the charge will always be like in the positive form, right? Not the test It's charge not, will always be the test charge will always be in positive form. yeah, the test charge. Okay. Yeah. If okay, one more thing, just a minute. Yeah. Okay, এটা সবার জন্য, ওকে, আমি বোধহয় এটা স্কিপ করে গেছি কিনা। ফর এক্সাম্পল, সাপোজ দিস ইজ দ্য রিজিয়ন ওয়্যার, এটা হচ্ছে সেই রিজিয়নটা যেখানে ফোর্সটা ফিল করবে। ওকে, এতটা ইলেকট্রিক ফিল্ড আছে। ইফ দিস ইজ প্লাস কিউ, মানে দি আদার চার্জ যেটার জন্য এক্সপিরিয়েন্স করবে, ইফ দিস ইজ প্লাস কিউ, এটা যদি প্লাস কিউ হয়, মানে প্লাস চার্জ হয়, দেন ইলেকট্রিক ফিল্ড মিন্স দি আনাদার চার্জ উইল বি আ টেস্ট চার্জ, আরেকটা হবে একটা টেস্ট চার্জ। Okay, electric field direction will be away from this charge, যে দুটো প্লাস তার মানে অবশ্যই রিপালসিভ হবে, ঠিক আছে, সেম চার্জ তার মানে আলাদা হবে। আচ্ছা, এবার যদি আমি অন্য একটা পয়েন্ট কনসিডার করছি, আমি নিচ্ছি এবার একটা এবার আমি ধরো নিচ্ছি একটা মাইনাস কিউ, ঠিক আছে, আমি তো সবসময় প্লাস কিউ নিয়ে দেখছিলাম। ধরো মাইনাস কিউ চার্জ, ইলেকট্রিক ফিল্ড কতটা হবে? ম্যাগনিটিউডের ফর্মুলা কিন্তু সেম, the formula of the magnitude is exactly the same, but we know that electric field is a vector quantity. ইলেকট্রিক ফিল্ড বা বৈদ্যুতিক ক্ষেত্র, এটা তো আমাদের একটা ভেক্টর কোয়ান্টিটি, তার জন্য এর তো একটা ডিরেকশনও থাকবে। যদি এই চার্জটা প্লাস হয়, তাহলে আউটওয়ার্ড মানে বাইরের দিকে ফোর্স এক্সার্ট হয়। যদি এটা মাইনাস হয়, ওকে, লুক, আমরা আবার ফোর্সের কনসেপ্টে আসি, বৈদ্যুতিক শক্তির কনসেপ্টে আসি। একটা প্লাস আর একটা মাইনাস, the test charge will move towards that side, right? Towards that direction. যে টেস্ট চার্জটার উপরেই তো আমরা ফোর্সটা দেখি আমাদের ইলেকট্রিক ফিল্ডের জন্য বা বৈদ্যুতিক ক্ষেত্রের জন্য। আমরা দেখি যে টেস্ট চার্জটা কতটা ফোর্স ফিল করছে, তার মানে আমাকে বসে থাকতে হবে টেস্ট চার্জের উপর, তার মানে আমাকে টেস্ট চার্জের ডিরেকশনটা দেখতে হবে। টেস্ট চার্জের ডিরেকশন চার্জের দিকে হবে যদি এই চার্জটা মাইনাস হয়। সিমিলারলি যদি এই চার্জটা পজিটিভ হয়,
টেস্ট চার্জের ডিরেকশন কি হবে, সেই চার্জের থেকে উল্টোর দিকে হবে। and this is the direction of electric field. ওকে, এটাই কিন্তু ইলেকট্রিক ফিল্ড বা বৈদ্যুতিক ক্ষেত্রর ডিরেকশন হয়, যে যদি এই চার্জটা প্লাস হয় তাহলে টেস্ট চার্জের ডিরেকশন বা বৈদ্যুতিক ক্ষেত্রর ডিরেকশন বাইরের দিকে হয়, যদি মাইনাস চার্জ হয় তাহলে ভেতরের দিকে হয়। কারোর কোনো প্রবলেম থাকলে ইউ গাইস ক্যান আস্ক মি। ওকে, সো কারোর কোনো প্রবলেম আছে এখনো? হ্যালো, 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 আমি অডিবল? আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, আচ্ছা, আর কি কারোর কোনো প্রবলেম আছে? তোমরা বলতে পারো। আচ্ছা, আমরা কি তাহলে আজকে কনক্লুড করব সেশনটা? হ্যালো, পূর্ণেন্দুদা, তুমি একবার বলো তাহলে ক্লাসটা কনক্লুড করি আজকে, আবার নেক্সট ক্লাসে এখান থেকে স্টার্ট করব। ওকে, আমি মনে হয় বোধহয় কোনো লাইনে প্রবলেম আছে। এনিওয়ে, আমি তাহলে আজকের সেশনটা এখানে কনক্লুড হ্যাঁ করছি। হ্যাঁ এখানে হ্যাঁ, অভিমন্যু বলো। হ্যাঁ, বলছি আজকের ফোন মতো চলে এসেছিল, sorry, হ্যাঁ। নো 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 প্রবলেম। বলছি আজকের মতো হয়েছে। বলছি তাহলে কি আমি সেশনটা এন্ড করব, না আমি কি বেরিয়ে যাব? একদম আমি তো আবার আবার তাহলে নেক্সট দিন এখান থেকে স্টার্ট করব সবাইকে। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। এসছো তাদেরকেও থ্যাংক ইউ। আমার একদম। মনে হয় আমরা অনেক কিছু শিখতে পারলাম। আমি তো অনেক পুরনো জিনিস ঝালাই হলো স্যার, খুব ভালো, খুব থ্যাংক ইউ। বুঝিয়ে খুব সুন্দর করে ধরে ধরে স্যার বুঝিয়েছেন। তো আমাদের অনেকেরই বুঝতে খুব সুবিধা হলো। আমার মনে হয় তোমাদেরও অনেক হয়তো উপকার নিশ্চয়ই হয়েছে। থ্যাংক ইউ। আমরা ওকে, আবার না হয় ফেসবুকে সমস্ত আপডেট যাবে, আমরা আপডেট দিয়ে দেবো। পরের হ্যাঁ, ক্লাস কবে কি বিষয়ে হবে সেসব আপডেট যাবে, তোমরা সেগুলো একটু লক্ষ্য রেখো, বন্ধুদেরকেও বলো, এতে অনেকেরই হয়তো উপকার হবে। থ্যাংক ইউ অভিমন্যু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা, কি বলছো তুমি? থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আমি বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ। গুড নাইট, গুড নাইট।